ইয়ন, আশা করি সবাই ভালো আছো। তোমরা হয়তো আমার পার্ট স্টোরিগুলোর জন্য আশা করেছিলে। আমি ওয়ান শটটা দিয়েছি, ওই স্টোরির পার্টগুলোও আমি দিয়ে দিব, হয়তো 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবা। আজকের স্টোরিটা সবাই প্লিজ দেখে কমেন্ট করবা যে কেমন হয়েছে। इश्क़े दी गलियां तंग है, शर्मो शर्मीले बंद है, खुद से खुद की कैसी ये जंग है। বিয়ে খেতে এসেছিস নাকি শরীর দেখাতে? শরীর দেখানোর ইচ্ছে হলে রাস্তায় যেয়ে দেখা, কোনো ভদ্র বাড়িতে এসব চলবে না। বলেই চুল থেকে হেয়ার ব্যান্ড খুলে নিল। হুট করে আমার বাজে শব্দ কানে আসতেই পেছনে থাকা ব্যক্তির দিকে ঘুরে তাকালো সে। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, চোখ থেকে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। চোখের পানি ফেললেই অসভ্যতা করার সার্টিফিকেট পেয়ে যাবি। ভাইয়া, তুমি এসব কি বলছো? এসব ন্যাকা কান্না বন্ধ কর। শরীর দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করার ধান্দা। কি বলছো? আমি এমন মেয়ে তোমার মনে হয়? তোর পিঠের মাঝ বরাবর জোড়া তিল আছে, বল আমি ভুল কিছু বলেছি? সাথে সাথে তের বুকটা ধুপ করে উঠলো। আর কোনো কথা না বলে দৌড়ে রুমে চলে আসলো। ঘৃণা হচ্ছে নিজের উপর। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে জাঙ্কুক ভাই তাকে বাজে মেয়ে ভাবে। লজ্জায় ঘৃণায় 2 হাতে মুখ বুজে কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়লো। জাঙ্কুক তিক্ত কথাগুলো বলে তের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এমন সময় কেউ জাঙ্কুকের কাঁধে হাত রাখলো। পেছনে ফিরে দেখলো ইয়ন হো। কে তুই মেয়েটার সাথে এত বাজে বিহেভ কেন করলি? ভালোভাবেও তো বলতে পারতি। কি করব বল, ও এমন এমন কাজ করে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। তাই বলে এমন ব্যবহার? ও তোর বউ নাকি প্রেমিকা? ছাড়, বাদ দে তো, চল এনজয় করি। বন্ধুর বিয়ে বলে কথা, ফুল মাস্তি হবে। আমার মনে হয় তুই ওকে পছন্দ করিস। যদি তাই হয়ে থাকে তাহলে এমন বিহেভ করলে ও তোর থেকে আরো দূরে পালাবে, কাছে আর এই জন্মে আসবে না। যে কাছে আসার সে আর কত দূরে যাবে, ঘুরে ফিরে আমার বুকেই তার নীড় হবে। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেছে। সুবিন বলে, আজ সবাই আমার রুমে ঘুমাবি, চল। কাই এসে বলে, কিসের ঘুম? আজ কোনো ঘুম হবে না, ছাদে চল, সারা রাত পার্টি হবে। ফ্রেশ হয়ে আয়, আমি সব রেডি করছি। কাইয়ের কথায় কেউ দ্বিমত পোষণ করলো না। জাঙ্কুক খেয়াল করলো সুগাকে বেশ বিচলিত দেখাচ্ছে। কি রে, বিয়ে সুবিনের, কিন্তু 12টা বেজে আছে তোর চেহারায়। স্বাধীনতা হরণ হচ্ছে সুবিনের, 12টা-13টা যা বাজার ওর চেহারায় বাজবে। তোর কি হলো? তেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। জানিস তো মা ওকে এতটা দূরে আসতে দিতে চায়নি, আমি জোর করে নিয়ে আসলাম। কি বলিস তুই? হ্যাঁ ঠিক বলছি। কল দিচ্ছি, রিং হচ্ছে, অথচ রিসিভ করছে না। বাসায় চলে যাবে, তাও তো একা একা সম্ভব না। চিন্তা করিস না, এদিকেই কোথাও আছে হয়তো। সুবিনের বোন জিমিনকে জিজ্ঞাসা কর। জিজ্ঞেস করেছি, ওর সাথে নেই। বেশ খানিকক্ষণ আগে থেকেই নাকি ওর নজরে পড়েনি। তাহলে এক কাজ কর, ওদের বাসার সব রুম খুঁজে দেখ। তুই ডান দিকে যা, আমি বাম দিকে যাচ্ছি। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা রুমে গিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল জাঙ্কুক। সোফায় গুটিসুটি হয়ে শুয়ে আছে তে। মোবাইল বের করে সুগাকে টেক্সট পাঠালো। ধীর পায়ে তের সামনে বসে তের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল জাঙ্কুক। আলতো হাতে তের সামনের চুলগুলো কানের পিঠে গুজে দিল। মনে মনে বলতে লাগলো, সরি, তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। বলেই আলতো চুমু খেলো তের কপালে। হুট করে কিছু একটা মনে পড়তেই চোখ জোড়া লাল বর্ণ ধারণ করলো। হাতের মুঠ শক্ত করে বলে, জান পাখি, তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। বলেই তের পিঠে কামড় বসিয়ে দিল। ঘুমের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব হতেই তে চিৎকার দিল সাথে সাথে। জাঙ্কুক তের মুখ চেপে ধরলো। ভয়ে তের শরীর কাঁপছে। আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকাতেই আবছা আলোতে সামনে থাকা ব্যক্তির চেহারা দেখে আরো ভয় পেয়ে গেল। জাঙ্কুকের ঠোঁটের কোণে রক্ত লেগে আছে, চোখ দুটো লাল বর্ণের। তে নিজের পিঠে হাত দিতেই হতভম্ব হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জাঙ্কুকের হাত কিছুটা আলগা হতেই তে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জাঙ্কুক ভাইয়া, আপনি মানুষ না, আপনি ভ্যাম্পায়ার। তের আওয়াজ শুনে জাঙ্কুকের হুঁশ ফিরল। তে চিৎকার করছে কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তে ভয় পেয়েছে বুঝতে পেরে জাঙ্কুক বলে, ভয় পেও না, আমি কোনো ভ্যাম্পায়ার না, আমি জাঙ্কুক, তোমার ভাইয়ের বন্ধু না আমি। জাঙ্কুক কথা শেষ হওয়ার আগেই তে জাঙ্কুকের কোলে ঢলে পড়ল।
সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই তে চোখ পিট পিট করে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে এখানে কেউ নেই। তাহলে কি গত রাতে ওসব স্বপ্ন ছিল? হঠাৎ পিঠে ব্যথা অনুভব হতেই হাত দিয়ে দেখে কোনো এক ওয়ানমেন্ট লাগানো। তার মানে জাঙ্কুক সত্যি ভ্যাম্পায়ার, আর গত রাতে সে তার রক্ত খেতে এসেছিল। তের আকাশ কুসুম ভাবনার মাঝে চোখ পড়লো টেবিলের উপর দুটো ড্রেসের উপর। ড্রেসের নিচেই একটা চিরকুট রাখা। চিরকুট খুলতেই চোখে পড়লো এই ব্লু ড্রেসটা এখন ফ্রেশ হয়ে পড়বে, আর অন্যটা বিয়েতে। জান পাখি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। তে বুঝতে পারছি না এখানে কিভাবে এই চিরকুট আসলো। মাঝে মাঝে এমন চিরকুট পাইতে। এই তো সেদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ একজন বাচ্চা এসে দিল, সেখানে লেখা ছিল, লিটল কুইন, তুমি ছেলেদের থেকে দূরে থাকবে। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে তোমার হেসে হেসে কথা বলা বারণ। নিজের খেয়াল রাখো জান পাখি। তের কেন যেন ভালো লাগে এই লুকোচুরি ব্যাপারটা। জলদি ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। জাঙ্কুক আর চোখে একবার তের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ব্যাপারটা দৃষ্টি এড়ালো না সুবিনের। সুবিন বলে, লড়কা হাসা তো ফাঁসা। কিসের ফাঁসাফাঁসি? সুগার কথা শুনে সুবিন বলে, আরে ওই দেখ, কাই ওর প্লেটে নাগামরিচ দিয়েছে, তা দেখেই জাঙ্কুক হাসছিল। সুগার নিজের পাশের চেয়ারে বোনকে বসতে বলল, তারপর বলল, তোর মাথা ব্যথা আমাকে জানাবি না? আমি তোকে পুরো বাড়ি হন্য হয়ে খুঁজেছি। সে অবাক দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকিয়ে যেই কিছু বলতে যাবে তখন জাঙ্কুক বলে, আরে ছাড় তো, তোর বোন তো ঠিক আছে। এবার নাস্তা শেষ করে বউ আনতে যেতে হবে তো নাকি? সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ড্রেসটা অনেক সুন্দর, গোলাপের উপর সাদা আর সোনালী সুতোর কাজ, উপরে কোটিও আছে। সে মনে মনে বলে, লোকটার পছন্দ আছে। আচ্ছা চিরকুট কুমার, আপনি সামনে কেন আসছেন না? দিন দিন আপনাকে দেখার তৃষ্ণা বাড়ছে কেবল। সে সিঁড়ি দিয়ে নামতেই চোখ পড়লো হল রুমে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ খেয়াল করলো জাঙ্কুকের পাঞ্জাবির দিকে, সাদা পাঞ্জাবিতে গোলাপি সুতোর কাজ। মনে মনে বলে, উফ, এই ব্যাবদারের সাথে কেন সবসময় আমার ড্রেস মিলে যায়? ধুর, ভাল লাগে না। জাঙ্কুক দেখে দেখে তৃপ্তির হাসি হাসলো। মনে মনে বলে, তোমাকে তো একদম মেঘ পুরি লাগছে। তের নিচে এসে সুগার সামনে এসে দাঁড়ালো। জিমিন বলে, আমি তের সাথে এক গাড়িতে যাব। সুবিন বলে, আমরা এক গাড়িতে যাব, মেয়েরা আলাদা গাড়িতে যাবে। আমি আম্মুকে বলে দিচ্ছি তের খেয়াল রাখতে। জাঙ্কুক কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ইচ্ছে করছে তেকে নিজের দৃষ্টির আড়ালে না পাঠাতে। বিয়ে বাড়িতে সবাই পৌঁছে আটকে গেছে গেটে। জিনের হাতে কি চিন্তা, আম গাছে বেগুন, বে হিসেবে টাকা দিয়ে বউ নিয়ে ভাগুন। ছন্দ শেষ হতেই মেয়ের পক্ষে সবাই বলে উঠলো, টাকা দিন বউ নিন। আম গাছে পেয়ারা, বড়ুই গাছে নুন, নিজের বউ নিজে দিব, টাকার কি গুণ। অনেকক্ষণ বাক বিতন্ডার পর গেট ছাড়লো 50,000 টাকার বিনিময়ে। এতক্ষণ ধরে সবাই সবার মতন ব্যস্ত। জাঙ্কুক ব্যস্ত তের উপর নজরদারি করতে। ভেতরে ঢুকেই সবাই নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়লো। তে আর জিমিন সেলফি নিতে ব্যস্ত। হঠাৎ জিমিন বলে, কাহিনী কি তে? তোমাদের মধ্যে কি চলছে? কাহিনী মানে? আর কার সাথে কি চলবে? কি যে বলো না আপু, আমি কিন্তু সবই বুঝি। তোমার আর জাঙ্কুকের মধ্যে প্রেম চলছে, তা কতদিন হলো? কি আর কাউকে পেলে না শেষ পর্যন্ত ওই ভ্যাম্পায়ারের প্রেমে পড়বো আমি? তা ম্যাচিং কি এমনিতেই পড়েছো? আরে কাকতালীয় ভাবে। সত্যি কিছু চলছে না তো? না মানে ভাবির বোন কিন্তু জাঙ্কুক ভাইয়াকে পছন্দ করে। করুক, আমি করি না। ছাড়ো তো এইসব কথা। তোমার খবর কি সেটা বলো। আমার আর কি খবর? তোমার ভাই কবুল বললেই তার গলায় ঝুলে পড়বো। এটা কবে হলো? আরে এখনো হয়নি। তোমার ভাইয়ের তো নজরই নেই আমার দিকে। ওদের কথার মাঝে একজন 2 গ্লাস জুস বাড়িয়ে দিয়ে বলে, আসসালামু আলাইকুম বিয়েন সাহেব, কেমন আছেন বিয়েন সাহেব? বুকে বড় জ্বালা। জিমিন বলে, তা বিয়াই সব প্লাটিং বাজির কোর্স করেছেন বুঝি? চোখের সামনে এমন পরীর মতন বিয়াইন দেখলে ভেতর থেকে ফ্ল্যাট বেরিয়ে আসে। ফ্ল্যাট বাজি বন্ধ করেন, আমি আপনার 1 ইয়ার সিনিয়র। আপনাকে তো চিনি, কিন্তু পাশের পরীটা কি? পাশে পড়ি না, পূর্ণিমার চাঁদ বসে আছে। আর চাঁদটা হলো আমার ভবিষ্যৎ ননদিনী আর সুবিন ভাইয়ের বন্ধুর বোন। পূর্ণিমার চাঁদ কিন্তু দারুণ জ্বলছে, একদম চোখ ফেরানো দায়। তা তুমি কি কথা জানো না চাঁদ? জিমিনের কল আসায় উঠে সাইডে গেল। বুগম দুম করে তের পাশে বসে পড়লো। তে সরে বসলো খানিকটা। বুগম বলল, নাম কি তোমার? তে
কিম তেয়াং। তুমি কি সুগা ভাইয়ার বোন? জি ভাইয়া। দিলে তো দিল জ্বালিয়ে। কোনো হ্যান্ডসাম সুদর্শন ছেলেকে এভাবে ভাইয়া বলবে না। যদি তোমার ভাইয়া ডাক শুনে সে হার্ট অ্যাটাক করে, তার মৃত্যুর দায়ভার কে নেবে? সে বেগমের কথা শুনে বিরক্ত হয়ে উঠে যেতে নেয়। উঠে গেলে কেন? আমি কি ভাগ না ভাল্লুক? খেয়ে ফেলবো না তো। জাস্ট নাম্বারটা দিয়ে যাও চাঁদ। জিমিন ততক্ষণে ফিরে এসেছে। পেছন থেকে বলে, বেগম আপনি অন্য রাস্তা ধরুন, এই রাস্তায় কাটা বেছানো। কাটা তো ভালোবাসা দিয়ে সরিয়ে নেব। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। রাগ করে না বিআই সাহেবা, জাস্ট কিডিং। খেতে আসুন, এতক্ষণে বিয়ে পড়ানো শেষ। দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছে একজন। শার্টের দুটো বাটন খুলে দিয়ে নিজের হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তে আর জিমিন সামনের দিকে হাঁটছে। হঠাৎ জাংকুক এসে বলে, তে একটু এদিকে আসো তো, তোমাকে সুগা ডাকছে। তে জাংকুকের পিছু পিছু আস্তে আস্তে বেশ খানিকটা দূরে চলে আসলো। হঠাৎ কি মনে করে তে থেমে গেল। চারপাশে তাকিয়ে দেখে কোনো মানুষ নেই। এক সাইডে কতগুলো গাড়ি রাখা। তে ভীত কণ্ঠে বলে, ভাইয়া কোথায়? জাংকুক তের হাত টেনে গাড়ির সাথে চেপে ধরে। ভয়ে তে চোখ বন্ধ করে নেয়। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আমাকে মারবেন না। আমার গায়ে আর কতটুকু রক্ত আছে বলুন? আমি আপনাকে মোটা তাজা মানুষের সন্ধান দেব ভ্যাম্পায়ার ভাইয়া। জাস্ট শাট আপ, ননসেন্স কথা বলা বন্ধ করো। আমি জিয়ন জাংকুক। তোমার সাহস কি করে হলো অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলার? আর বলবো না ভাইয়া। এখন এটা বললে হবে না, শাস্তি পেতে হবে এটার জন্য। প্লিজ ভাইয়া, আর কখনো এরকম করবো না। জাংকুক তের একদম কাছে চলে আসলো। জাংকুকের নিঃশ্বাস তের মুখে পড়ছে। জাংকুককে যেন তের কম্পিত ঠোঁট দুটো টানছে। তে চিৎকার করার আগেই জাংকুক তেকে ছেড়ে দিয়ে বলে, এরপর থেকে এরকম হলে কিন্তু রেহাই নেই। তে কিছু না বলে ছাড়া পেয়ে দ্রুত সরে আসলো। টিস্যু দিয়ে চোখ মুখ মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করলো। এমন সময় মোবাইলের মেসেজের নোটিফিকেশন আসলো। মোবাইল বের করে দেখে আননোন নাম্বার থেকে একটা টেক্সট। কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ের একদম কাছে, আর কিছু মানুষ কাছে থেকেও হৃদয় থেকে অনেক দূরে। আমার হৃদয়ের মানুষ, তোমার মলিন মুখ দেখলে মনে হয় চাঁদের গ্রহণ লেগেছে। সব সময় হাসবে, তোমার হাসি পূর্ণিমার আলোর মতোই আলোকিত। মেসেজ পড়ে বেশ অবাক হলো। মোবাইল রেখে দিবে ব্যাগে, ঠিক তখন আরেকটা টেক্সট আসলো। একটু হাসো, হাসলে দারুণ লাগে তোমাকে মায়াবতী। কোথায় চলে গিয়েছিলে ননদিনী? তোমাকে খুঁজতে খুঁজতে পা ব্যথা হয়ে গেছে। চলো খেতে চলো। জামাইকে পটাতে হলে আগে ননদিনীকে হাত করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বিদায়ের পালা। বউ নিয়ে সবাই বাড়িতে চলে আসলো। সুগা বলল, আজ আমাদের বাসায় যেতে হবে, পরশু আবার দেখা হবে। তোরা এগো, আমি ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলছি। জাংকুক বলে, মানা করে দে ড্রাইভারকে, তোরা আমার গাড়িতে ফিরবি, আমিও যাব বাসায়। ইয়নহো বলে, তাহলে তো হয়েই গেল, দেখা হচ্ছে পরশু। জাংকুক ড্রাইভ করছে। তার পাশের সিটে সুগা ঘুমাচ্ছে। তে নিচের দিকে তাকিয়ে আছে। জাংকুক লুকিং গ্লাসে বারবার তের দিকে খেয়াল করছে। হঠাৎ গাড়ি থামিয়ে জাংকুক বলে, এবার হিজাব খুলে নাও, গরম কম লাগবে। তে সাথে সাথে খুলে দিল। আর মনে মনে ভাবছে, এই লোক আবার ভালো কথাও বলতে পারে। তে নিজের চুল নিয়ে ব্যস্ত। জাংকুক ড্রাইভ করছে আর বারবার তেকে লক্ষ্য করছে। মনে মনে বলে জাংকুক, ইস, আমার ভাগ্য কত ভালো, এমন একটা কিউট বউ পাবো। জিমিনের ভীষণ মন খারাপ, তাই সে আনমনা হয়ে বাহিরে তাকিয়ে আছে। কাই বলে, শোন, মন খারাপ না করে কাজের কাজ কর, যাতে সুগার নিজে তোকে প্রপোজ করে। না, ও কখনো আমাকে প্রপোজ করবে না। কাই ভাইয়া জানো, মনে হয় ওর সাথে তুলির কিছু একটা আছে। ভালোবাসা তো আর জোর করে হয় না বলো। শোন, মাঝে মাঝে আমরা কাছের জিনিসের মূল্য বুঝি না। তার কারণ হলো সেটা আমাদের জন্য অ্যাভেলেবেল, কিন্তু হুট করে সেই জিনিসটা দূরে সরে গেলে আমরা শূন্যতা বুঝতে পারি। দাঁত থাকতে তার মর্ম কেই বুঝে বল? আমার এখন কি করা উচিত? তুই সুগাকে পাত্তা দিবি না, টোটালি ইগনোর করবি। এতে যদি বিপরীত হয় তো? ও যদি তোর হয় তবে এই ইগনোর ও নিতে পারবে না, আর যদি তোর না হয় তুই বের হয়ে আসবি। একতরফা ভালোবাসা যায়, কিন্তু জোর করে হাসিল করা তো আর যায় না। কি ঢুকাচ্ছিস ওর মাথায়? সুগা জিমিনকে রেখে কাকে বিয়ে করবে দেখে ছাড়বো তো আমরা কিসের জন্য আছি। ও জিমিনকে বিয়ে করবে, নয়তো ওর দাদা করবে। সবাই হেসে উঠল ইয়নহোর কথায়। জাংকুক কিছু দূর আসতেই হঠাৎ সামনে থেকে একটা ট্রাক দ্রুত গতিতে তেড়ে আসছে। সুবিন, কাই, ইয়নহো সবাই হসপিটালের করিডোরিতে পাইচারি করছে। আয়ু, জিহব দুইজনেই চুপচাপ বসে আছে হসপিটালের বেঞ্চে। পরিস্থিতি এখনো বোঝা যাচ্ছে না। এর মধ্যেই একজন ডাক্তার বাহিরে আসলেন। জেহব উঠে দাঁড়িয়ে বলে, ডক্টর, আমার ছেলে মেয়ের কি অবস্থা?
একজন পেশেন্ট ক্রিটিক্যাল, বাকি দুজন সামান্য আঘাত পেয়েছে। আশা করা যায় প্রাথমিক চিকিৎসা নিলেই দুজন সুস্থ হয়ে যাবে। কোন পেশেন্ট ক্রিটিক্যাল? আপনারা রিসিপশনে যোগাযোগ করুন, আমি সঠিক বলতে পারবো না। যে হোক দ্রুত রিসেপশনের দিকে গেল। আন্টি, নিজেকে শান্ত করুন, আমাদের জাঙ্কুকের কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তোমরা সবাই ঠিক আছো? তাহলে আমার ছেলেটার এই অবস্থা কি করে হলো? শুধু আপনার জাঙ্কুকের না, সুগা আর তেরো। আপনাদের মধ্যে কারো ব্লাড গ্রুপ এ নেগেটিভ? আমার আমার সাথে আসুন। কাই নার্সের সাথে চলে যাওয়ার পর ইয়নহা বলে, সুবিন, তুই চলে যা বাসায়, ভাবি তোর জন্য অপেক্ষায় আছে। আমার বন্ধুদের এই অবস্থায় রেখে আমি যাব ফুলসজ্জার ঘরে? সুবিন এতটাও স্বার্থপর না। ওরা ঠিক হবে তারপর। কিন্তু ভাবি কি ভাববে? এটা লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়েটা তো সারা জীবনের সন্ধি, সে যদি পূর্ণরূপে আমার জীবন সঙ্গী হয়ে থাকে তাহলে আমার অবস্থা বুঝবে। ইয়নহা আর কিছু বলল না, জানে এখন কোনো কথায় কাজ হবে না। তবে ইয়নহা আর সুবিনের কথা শুনে বেশ অবাক হলেন জিন বেগম। মনে মনে ভাবলেন, বন্ধু বুঝি পরিবারের অংশ, অথবা রক্তের সম্পর্ক না থাকার পরেও খুব কাছের কেউ। প্রায় 4 ঘন্টা পর জানা গেল সুগা আর টের তেমন বড় কোনো ক্ষতি হয়নি, তবে জাঙ্কুকের অবস্থা ক্রিটিক্যাল। মাথায় আঘাত লেগে রক্ত জমাট বেঁধেছে মস্তিষ্কে। এই মুহূর্তে সেটার অপারেশন চলছে। এদিকে বেঞ্চের দুই প্রান্তে বসে আছে আই বেগম আর জিন বেগম, কাছাকাছি, তবু তাদের দূরত্ব 1000 কোটি মাইলের। জিন বেগমের চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। আই বেগমের মন যদিও চাইছে তাকে সান্ত্বনা দিতে, কিন্তু তার স্বামীর রাগ সম্পর্কে সে অবগত। আপাতত চাইছে না কোনো রকম অশান্তি হোক। তে আর সুগা মোটামুটি সুস্থ। যে হোক বলে, আমি গাড়ি বের করতে বলেছি ড্রাইভারকে, আমরা এক্ষুনি বাসায় ফিরবো। তোমরা থেকে নিয়ে যাও, আমি জাঙ্কুক সুস্থ না হওয়া পর্যন্ত নড়ছি না এখান থেকে। একদম এসব আমি সহ্য করব না। এখনই এই মুহূর্তে আমার সাথে বাড়ি ফিরবে, এটাই ফাইনাল। আপনাদের পারিবারিক কি সমস্যা সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আপনাদের সেই সম্পর্কের কথা জানার আগে জাঙ্কুক আমার বন্ধু, আর আমি ওকে এই অবস্থায় ফেলে রেখে আমার জীবন থাকতে যাব না। তাতে যদি কোনোদিন আপনার বাড়িতে জায়গা না হয় তাহলে রাস্তায় থাকবো, তবু এই অবস্থায় জাঙ্কুককে রেখে যাব না। এই গাড়িতে বসতেই তার কানে শুধু ভাসছে জাঙ্কুকের বলা একটা কথাই, আমি তোকে ভালোবাসি তে, আমি তোকে ভালোবাসি। যতক্ষণ জাঙ্কুকের জ্ঞান ছিল ততক্ষণ এই একটা কথাই আওড়াচ্ছিল। বাসায় এসে তে নিজের রুমে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল বিভৎস মুহূর্ত। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা খায়। সাথে সাথে জাঙ্কুক ছিটকে বাহিরে পড়ে যায়। তে এপাশ থেকে ওপাশে পড়ে মাথায় আঘাত পায়। সুগা দরজা খুলে লাফ দিয়ে একটা দেয়ালের সাথে বাড়ি খেয়ে সেন্সলেস হয়ে যায়। শুধু তের জ্ঞান ছিল, তবে এত রক্ত দেখে সহ্য করতে না পেরে শেষে সেও অজ্ঞান হয়ে যায়। তে চোখ বন্ধ করে বলে, আমি যে আপনাকে ভালোবাসি না জাঙ্কুক ভাইয়া, আমার ভালোবাসার অনুভূতি শুধুমাত্র চিরকুট কুমারের জন্য। আচ্ছা চিরকুট কুমার, আপনি কি জানেন না আমি অসুস্থ? আপনার একটা চিরকুটের তৃষ্ণা হচ্ছে বেশ। জেহব সাহেব সোফায় বসে আছে, মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আয়ু বেগম বললেন, অনেক তো হলো, এবার অন্তত পুরনো কথা ভুলে যাও। জং হুজুক উঠে টেবিল থেকে ফুলদানি নিয়ে ছুঁড়ে ফেলে বলে, আমি নিজের অসম্মানের কথা ভুলে যাব? আমি ভুলে যাব নামজনের জন্য আমার পরিবার কতটা অপমানিত হয়েছে? আমি কখনো ভুলবো না। কেউ না, জিন আমার কেউ না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্রায় 8 ঘন্টা পর জ্ঞান ফিরল জাঙ্কুকের। জাঙ্কুক দেখতে পেল জিন বেগম তার বেডের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কিছু বলতে চাইলো, নার্স বলল, এখন কথা বলার চেষ্টা করবেন না, আরেকটু সুস্থ হন তারপর কথা বলবেন। জিন বেগমের চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। এর মধ্যে বাহিরে চেঁচামেচির শব্দ শোনা গেল। জিন বেগম দ্রুত পায়ে বাইরে আসলো। বাইরে এসে জিও নামজনকে দেখে ভয় পেয়ে গেল। তুমি কি ভেবেছো তোমার ভাই আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করবে আর আমি বসে বসে আঙুল চষবো? শান্ত হও, আমার ভাই আর যাই হোক এমন জঘন্য কাজ কখনো করতে পারে না। এখনো ভাইয়ের গুণগান গাইছো? যদি প্রমাণ করে দিতে পারি তোমার ভাই এই কাজ করেছে, তাহলে কি তোমার ভাইয়ের বিপক্ষে সাক্ষী দেবে? ও গাইডে তার নিজের 2 সন্তান ছিল, তাই আমার ছেলের জন্য না হোক নিজের ছেলে মেয়ের জন্য হলেও এমন কাজ কখনো করবে না। বোকা তুমি, এখনো বোকা। তবে মনে রেখো এরপর আমি কাউকে ছেড়ে দেব না। প্লিজ শান্ত হও, এটা হসপিটাল, আর কথা বাড়িও না। জিয়ন নামজুন জিন বেগমের কাছে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, আমার ছেলে জীবনের সাথে যে খেলছে তা কিন্তু এত সহজে ছাড়বো না, হোক সে তোমার বাপ কিংবা ভাই। আমার হাত একটুও কাঁপবে না। জিন বেগম নিশ্চুপ, তার কি বা বলার আছে সহ্য করা ছাড়া। এতক্ষণ সুগাকে খেয়াল না করলেও হঠাৎ খেয়াল
করে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল। জিন বেগম দ্রুত এসে নামজুনের হাত আঁকড়ে ধরে বলে, দয়া করে এখন কোনো অশান্তি করো না, দেখতেই পাচ্ছ ছেলেটার হাত আর মাথায় ব্যান্ডেজ করা। বড় সাপের বিষদার ভাঙতে হবে, আমার ছেলের আঘাতের বদলা ওর ছেলেকে আঘাত করে নিব। সুগা আগেই দেখেছে নামজুন সাহেবকে। নামজুন সাহেব প্রচন্ড রাগী মানুষ, সে সম্পর্কে ধারণা আছে সুগার। সুগা কিছু ভাবছিল, তখন সুবিন সুগার দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বউকে সামলা, আমার মাথা খেয়ে ফেলছে। ভাই একবার তোর কণ্ঠ শুনিয়ে মেয়েটাকে ঠান্ডা কর, নয়তো ওর সাথে আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। সুগা ফোন হাতে নিয়ে কথা বলে, মানুষের ন্যূনতম কমন সেন্স থাকে, তোমার কি তাও নেই? দেখছো আমরা টেনশনে আছি, তবু বিরক্ত করেই যাচ্ছ। আমি বেঁচে আছি, এবার ঘুমাও। জিমি নিঃশব্দে কল কেটে দিল। চোখ থেকে অবাধ্য নোনা জলগুলো বেহায়ার মতন গড়িয়ে পড়ছে। ইয়নহো বলে, আমি বুঝি না তোরা যাকে ভালোবাসিস তার সাথে রুড বিহেভিয়ার কেন করিস? তোরা মানে আর কার প্রেম চলছে? মাথা ঠিক নেই তো, তাই তুই বলতে তোরা বলে ফেলেছি। কিন্তু কথা যেটাই হোক, এমন বিহেভ করার কোনো মানে নেই। কিছু অনুভূতি প্রকাশ করতে নেই। এখন কাঁদতে কাঁদতে ঘুমাবে, আর প্রশ্রয় দিলে 10 মিনিট পর পর কল দিবে। নিজেও শান্তিতে থাকবে না, আর আমাকেও না। এরপর জীবন চলছে স্রোতের মতন। প্রায় কেটে গেছে 3 মাস। এতদিনে একবারও কোনো রকম চিঠি বা টেক্সট আসেনি। তে আনমনে হাঁটছিল ফুটপাত ধরে। খানিকটা পথ হেঁটে এসে রিক্সা নিল। রিক্সা কিছু দূর আসতেই চোখে পড়লো ফুটপাতে দাঁড়িয়ে জাঙ্কুক একটা মেয়ের সাথে কথা বলছে। কি হলো জানা নেই, তবে হুট করে তের মন খারাপ হয়ে গেল। মনে মনে বলছে, ছেলে মানুষ কি এমনই হয়? এই মাসখানেক আগে আমাকে প্রপোজ করলো, আমি রাজি হইনি, আর সাথে সাথে আরেক মেয়ে ঠিক করে নিল। পুরুষ মানুষের ভালোবাসা কচু পাতার পানির মতন, এর কোনো ভরসা নেই। আচ্ছা, চিরকুট কুমারও কি এমন ভাবে বদলে গেল? সে তো কাছে না এসে হৃদয় নিয়ে পালালো। সে কি জানে এক কিশোরী তাহার জন্য আঁচলে বাঁধিয়ে আছে জোছনার আলো? সেই আলোর ছোঁয়া কি তার পেতে ইচ্ছে করে না? এই বাসায় ফিরে দেখে বাসায় খুব তোড়জোড় চলছে। বেশ অবাক হলো, বলে, আম্মু আজ কি ভাইয়ের বিয়ে? কিন্তু আমরা তো এখনো মেয়েই দেখতে গেলাম না। তোকে বিদায় না করিয়ে আমি বিয়ে করব নাকি? তোকে দেখতে আসছে। আমাকে দেখতে আসছে মানে? আমি কি হাতের গরু নাকি চাইলেই দেখে যাবে? তুই গরু না, গাভী। এবার ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেডি হ, ওনারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ভাইয়া, আম্মু, এসব বিয়ে টিয়ে আমি করব না। সামনে আমার পরীক্ষা, ওই পড়ার জন্য প্যারা দিবা তা না, উল্টো বিয়ের জন্য প্যারা দিচ্ছ। আমি এত তাড়াতাড়ি বিয়ে টিয়ে করব না, এই বলে দিলাম। সুগা যা বলছে তাই করো। ছেলে ভালো, ছেলের পরিবার ভালো, তাই আমরা দ্বিমত করিনি। আর দেখতে আসলেই বিয়ে হয়ে যায় না, এটা প্রাথমিক দেখা। তারপর আমরা আরো খোঁজ খবর নিব। সব ঠিক থাকলে তবেই বিয়ে। জিন বেগম রান্না করছিলেন, এমন সময় নামজুন সাহেব এসে বলে, তোমার ছেলের ভিসা প্রসেসিং শেষ, এবার তাকে বোঝাও আমি যা বলেছি সেটাই শেষ কথা। আমি কাউকে কিছু বোঝাতে পারবো না। তোমার আর তোমার ছেলে যা খুশি করো। আমি আর রোজি বরং তোমাদের ছেড়ে চলে যাই। রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগে না। ভাইকে দেখে মুখে বুলি ফুটেছে? এত কথা আমি বুঝি না। তোমার ছেলেকে কিভাবে বোঝাবে সেটা তোমার ব্যাপার। ছেলের বাপ তো আরেক বেটা, ছেলে আমার একার না। আর তোমার যেমন তেজ, ছেলে কি কম হবে? ছেলে আরো এক কাঠি বেশি। আমিও দেখে নেব ওই কিম জেহপের মেয়ে আমার ঘরের বউ হয়ে কিভাবে আসে। তুমি কি অতীত ভুলে গেছো? আমি কিভাবে তোমার ঘরে এসেছি সেভাবে আসবে? কিছুতেই আমি ওই মেয়েকে এই বাড়িতে আসতে দেব না। দরকার পড়লে খুন করব, তবু আসতে দেব না। মানুষ বয়স হলে একটু নরম হয়, কিন্তু তুমি এখনো সেই যৌবনকালের মতন তেজ আর জেদ দেখাচ্ছ। আমি কাউকেই কিছু বলবো না, তোমাদের যা যেটা খুশি তাই করো। রোজি ভার্সিটি থেকে ফিরে বাবা মার ঝগড়া শুনে বলে, বাবা আমি হোস্টেলে থাকবো। ভার্সিটি এত কাছে, তারপরও হোস্টেলে থাকবে মানে? মানে খুব সোজা বাবা, রোজ রোজ তোমাদের ঝগড়া দেখতে দেখতে বিরক্ত। তুমি বলতে পারবে শেষ কবে মায়ের সাথে ঠান্ডা মাথায় কথা বলেছো? শেষ কবে তোমরা দুজনে আনন্দে ছিলে? সব মানুষ একটু শান্তি চায়। সারাদিন ভার্সিটি কোচিং সব শেষ করে বাসায় এসে তোমাদের অশান্তি দেখতে হয়। এসব আর ভালো লাগছে না। এর চেয়ে হোস্টেলে থাকবো, সেটাই ভালো। তুই রুমে যা মা, আমি তোর জন্য ঠান্ডা শরবত করে নিয়ে আসছি। মা, কতদিন এসব সহ্য করবে? এসব সহ্য করার জন্য নিজের পরিবার ছেড়ে এসেছিলে? নামজুন সাহেব ততক্ষণে নিজের রুমে চলে গেছে। জিন বেগম বললেন, মারে, নিজের সংসার যেদিন হবে সেদিন বুঝবি কেন সহ্য করি। মা, এসব আমার আর ভালো লাগে না। সবার কি সুন্দর হ্যাপি ফ্যামিলি, আর আমার পরিবারে সব সময় অশান্তি। ওসবে নজর দিস না, তুই তোর মতন হ্যাপি থাক। আম্মু, আজ তোমাকে নিয়ে বিকেলে বের হব, রেডি থেকো। কোথায় যাবি? আরে ঘুরবো, খাবো, আনন্দ করবো। আচ্ছা তাই হবে, এবার যা ফ্রেশ হ, আমি জুস নিয়ে আসছি। জিন বেগম রোজিকে জুস দিয়ে নিচের রুমে গেলেন। তুমি তো এটাই চেয়েছিলে। কিসের কথা বলছো?
আমার ছেলে মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। ওরা নিজের বাবাকে ঘৃণা করে, অপছন্দ করে। এসব তুমি কি বলছো? তোমার জন্য আমি নিজের সব ছাড়লাম, আর তোমাকে আমি তোমার সন্তানদের থেকে দূরে সরিয়ে দেব? ওরা তোমার নিজের সন্তান, কিন্তু তোমার ভুলে এই দূরত্ব তৈরি হয়েছে। কতবার বলেছি ছেলে মেয়েদের সামনে কোনো রকম তর্ক করবে না। ওরা বড় হয়েছে, এখন সবটা বুঝতে শিখেছে। এখন আর ছোট নেই, তাই আমাদের এখন বুঝতে হবে ওদের। জাঙ্কুক একটার পর একটা সিগারেট শেষ করছে। লিসা এসে জাঙ্কুকের হাত থেকে সিগারেট কেড়ে দিয়ে বলে, তোর কি দেবদাস হওয়ার শখ জেগেছে? তাহলে এখানে বসে না থেকে কোনো বারে যা। লিসা, তুই তোর কাজে যা, আমাকে ডিস্টার্ব করিস না। করবো, 100 বার করবো। তুই কি দেখতে খারাপ নাকি? তোর কোন দিক দিয়ে কমতি আছে? তাহলে কেন একটা মেয়ের জন্য নারায়ণগঞ্জের দেবদাস হচ্ছিস? মেয়ের কমতি নেই, তবে যাকে ভালোবাসি তার কমতি আছে। আমি নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে কিভাবে দেখবো? ইয়ার বাদ দে না, একটা যাবে আরেকটা আসবে, আবার কারো প্রতি ভালোবাসা জন্মাবেই। ভালোবাসা এত সোজা না, প্রেমে পড়া সহজ। প্রেম বারবার আসে, কিন্তু ভালোবাসা একবার আসে আর নিঃস্ব করে দিয়ে যায়। তোর যা ইচ্ছে কর, কিন্তু কোন রকম নেশা করা চলবে না। এক কাজ কর, তোদের সব ফ্রেন্ডদের নিয়ে ট্যুরে যা। তুই শ্বশুর বাড়ি কবে যাচ্ছিস? তোদের বাসায় যাইনি, খবর পেয়ে তোকে দেখতে আসলাম। আমি শ্বশুর বাড়িতেই ভালো আছি। দেখলি, তুইও ওই বাড়িতে যেতে চাচ্ছিস না, অথচ মেয়েরা বিয়ের পর বাবার বাড়িতে যাওয়ার জন্য পাগল থাকে। ভাই তুই ওঠ আর বাসায় যা, নয়তো সুজিন কাই ইয়ন হোক কারো বাসায় যা। বাসায় যেতে পারি এক শর্তে। কি শর্ত? তুই আমার কলিজার টুকরো আয়রাকে নিয়ে বাসায় আসলে তবেই যাব। তাহলে আমার সাথেই চল, আয়রা গাড়িতেই আছে। চল তাহলে, আর দেরি কিসের? জানিস আমার মন টানে না তা কিন্তু নয়, আমারও ইচ্ছে করে বাসায় আসতে, কিন্তু বাসায় এসে ঝগড়া দেখতে ইচ্ছে করে না। এত সুন্দর ফ্যামিলি, তবু রোজ রোজ অশান্তি। আর তুইও ভালোবাসার আর মানুষ খুঁজে পেলি না। এই সম্পর্ক কখনো পূর্ণতা পাবে না। ওর বাবা আর আমার বাবা সাপ আর বেজি। আমার কি দোষ বল? আমি কি জানতাম নাকি বাবার জাতসূত্রের মেয়েকে মন দিয়েছি? একটা কথা বল, এখানে মামার রাগ দেখানো মানা যায়, তাদের এত অসম্মান হয়েছে, কিন্তু বাবার রাগটা বেমানান। নাকও কাটালো আবার রাগও দেখায়। তার কি উচিত ছিল না মামা আর নানা ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া? অথচ এখনো কত ইগো ধরে বসে আছে, আর আম্মুর সাথে রোজ রোজ সেটা নিয়ে ঝগড়া। আর ছোটবেলায় কি বলেছে, আম্মু নাকি অনাথ। মাঝখান থেকে আমরাও নানা বাড়ির আদর থেকে বঞ্চিত হলাম। জানি না কি হবে ভবিষ্যতে, তবে তেকে না পেলে আমি দেবদাস হব। তে মন খারাপ করে বসে আছে, কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। কথা নেই বার্তা নেই, হুট করে দেখতে চলে আসছে। সুগা তের রুমের দরজায় নক করে বলে, কি রে, আসবো? তে কোনো উত্তর করলো না। আচ্ছা, চলে যাচ্ছি। আসো। মন খারাপ কেন করছিস? তোর কি কোনো পছন্দ আছে? থাকলে আমাকে বল, আমি খোঁজ নিয়ে দেখি ছেলে কেমন। তে মনে মনে বলে, যাকে মন দিয়েছি তাকে তো নিজেই চিনি না, সে কেন আমার সাথে এমন ছলনা করলো? আমার শূন্য হৃদয়ে ভালোবাসার বীজ বপন করে কেন সে আড়াল হলো? কোন রকম সংকোচ ছাড়া বলে ফেল, আমার কাছে সবার আগে তোর খুশিটা ম্যাটার করে। নেই, আমার কোনো পছন্দ নেই, তবে আমি বিয়ে করতে চাচ্ছি না এত তাড়াতাড়ি। এতটুকুই কারণ? সত্যি কোনো পছন্দের মানুষ নেই তো? হ্যাঁ আছে। কে সে? নাম কি? কি করে? কোথায় থাকে? একসাথে এত প্রশ্ন করলে কিভাবে বলবো? আচ্ছা, ধীরে ধীরে বল। আমার না রণবীর কাপুরকে পছন্দ। তুমি আলিয়া থেকে কে আমাকে এনে দাও, নয়তো পাকিস্তানের বিল্লালকে এনে দাও, একটা হলেই চলবে। তবে রে বাদর কোথাকার? ভাইয়া আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি না। যদি বিয়েই দিবে তাহলে সায়েন্স নিয়ে কেন পড়ছি? আমি কিছু করতে চাই, ওই সুযোগটুকু দাও আমাকে। শুভ ভালো ছেলে, আর তাছাড়া আঙ্কেলের সাথে বাবার সম্পর্ক ভালো, তাই মানা করতে পাইনি। তবে তুই না চাইলে বিয়ে বাতিল। তারা আসছে আসুক, কিন্তু বিয়ে টিয়ে হচ্ছে না। সুগা চলে যেতে ইচ্ছে বলে, আপনাকে খোঁজার চেষ্টা করব চিকুট কুমার। খুঁজে না পেলে বাবা মায়ের পছন্দ যে কাউকে বিয়ে করে নেব। তের ভাবনার মাঝে পরপর মেসেজ নোটিফিকেশন বেজে উঠলো। তের হৃৎপিণ্ড যেন দ্রুত চলাচল শুরু করলো। কোনো মতে মোবাইলটা হাতে নিয়ে টেক্সট বক্স ওপেন করলো। তুমি খুব সহজে অন্যের জন্য নিজেকে গুছিয়ে নিলে। আচ্ছা, আমার জন্য কি তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা জন্মায়নি? তবে তুমি সুখে থাকলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি দূর থেকে তোমাকে ভালোবাসি। হয়তো কাছ থেকে তুমি অন্য কাউকে ভালোবাসো। ভালো থাকো আমার আধার রাতের পূর্ণিমা। তে মোবাইল রেখে দিয়ে বলে, সাহস করে সামনে আসে না, আবার টেক্সট। আবার তের ফোনটা শব্দ করে বেঁচে উঠলো। এবার কল এসেছে। তে সাথে সাথে রিসিভ করলো। রিসিভ করে কানের সামনে তুলেই বলে,
আড়ালে থাকলে হারাতে হবে, পেতে হলে কাছে আসতে হবে। ওপাশ থেকে কেউ কর্কশ কণ্ঠে বলল, তোর সাহস কি করে হয় অন্য ছেলের জন্য সাজার? তুই আমার মানে শুধুই আমার। পাখা গজিয়েছে তোর? কিভাবে পাখা ছেটে দিতে হয় তা জাঙ্কুকের জানা আছে। জাঙ্কুক ভাইয়া তুমি? কেন, তোর কি আর কোনো আশিক আছে? তুই কি তাকে ভেবেছিলি? শুনতে, তুই যদি ওই ছেলের সামনে যাস তাহলে তোর শাস্তি ভালো হবে না, এই বলে দিলাম। আমার বউকে কেউ দেখতে পারবে না। তুই কিভাবে কি করবি সেটা তোর ব্যাপার। মনে রাখিস, জাঙ্কুকের রাগ কিন্তু ভয়ঙ্কর। একবার গর্জে উঠলে তোকে ছাড়খাড় করে দেবে। কথা শেষ করে খট করে ফোন কেটে দিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, কি করবি তুই আমাকে ভ্যাম্পায়ার? তোকে আমি ভয় পাই নাকি? এবার কিছু করতে আসিস একদম সানডে মানডে ক্লোজ করে দিব। আমার নাম তে, আমি কাউকে ভয় পাই না। কিন্তু যদি সত্যি সত্যি কামড় দেয় তখন, বা আমার ঘাড় মটকে নেয় তো এখন আমি কি করব? ধুর, এখন আর আমাকে কোথায় পাবে? পুরাই আকাশ কুসুম ভাবছি। শুভ সোফায় বসে আছে, পাশে তার বাবা মা বোন। জিহব সাহেব বললেন, আমার মেয়ে কিন্তু বাচ্চা, ওকে বউ করে নিলে কিন্তু ওর খেয়াল রাখতে হবে। কিচেনের কোনো কাজও পারে না। শুভর মা বলে, সমস্যা নেই, আমাদের বাসায় কাজের মানুষ আছে, আমি আছি, ওর কিছু করতে হবে না। আর মেয়ে মানুষ বিয়ের পর সংসারী হয়, সবাই তো আর সব শিখে শ্বশুর বাড়ি আসে না। তা কে কোথায়? ওকে দেখছি না কেন? ডাকুন। এটা তুই কি পরেছিস? বাচ্চা দেখা যাচ্ছে, শাড়ি পর। ভাইয়া, শাড়ি কি মুড়ির মোয়া? ধর খাওয়া খাওয়া হয়ে গেল। শাড়ি পরতে বহুত টাইম লাগে। আর শোনো, এটা হলো গাউন, এটাতে বাচ্চা লাগবে কেন? বিউটি কুইন লাগে। উফ, আমি এত সুন্দর কেন? ওই পেতনি, তাড়াতাড়ি চল, মাথায় কাপড় দে। শোন, ছেলে যদি আমার পছন্দ নাও হয়, শুনেছি তাদের একটা মেয়ে আছে, তাকে তুমি পছন্দ করে নিও, একটা না হলে আরেকটা। শোন, একদম কথা বলবি না, নিচের দিকে তাকিয়ে থাকবি। তোর কথা বলার দরকার নেই, যা বলার আমরা বলবো। সত্যি কোনো কথা বলবো না? না, বলবি না। তোর যে ট্যাপ রেকর্ডার একবার চালু হলে আর বন্ধ হয় না, তাই চুপ থাকাই ভালো তোর জন্য। তে এসে সিঙ্গেল সোফায় বসলো, চেহারা অর্ধেক ওড়না দিয়ে ঢাকা। শুভর মা জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? তে কোনো উত্তর দিল না। যা জিজ্ঞেস করছে তে চুপ করেই রইলো। ছেলে বাড়ির লোকেরা সময় নষ্ট না করে দ্রুত বের হয়ে চলে গেল। তারা বের হতে জিহব সাহেব রাগান্বিত হয়ে বললেন, এসব কি ছিল যে? আমাকে অপমানিত করার প্ল্যান করেছো মানে মিলে? বাবা, আমি থেকে বলেছিলাম চুপ থাকতে। ও তো একটু বেশি বকবক করে এজন্য, কিন্তু ও যে কথাই বলবে না সেটা বুঝতে পারিনি। বাহ, তোমাদের যার যা ইচ্ছে করো। আমি কি? আমি তো খারাপ একটা লোক। মেয়েকে জোর করে বিয়ে দিতে চাচ্ছি, ছেলেকে শত্রুর ছেলের সাথে বন্ধুত্ব করতে মানা করছি। আমি না হতে পারলাম ভালো হাজবেন্ড, আর না পারলাম আদর্শ পিতা হতে। খুব অসাধারণ ব্যর্থ একজন মানুষ আমি। তোমরা সেটা পদে পদে মনে করিয়ে দাও। তোমরা সবাই কি চাও আমাকে বলো। আমি তোমাদের নামে সব সম্পত্তি লিখে দিয়ে তোমাদেরকে মুক্তি দিয়ে চলে যাব, যেদিকে দুই চোখ যায়। কথা শেষ করে জিহব সাহেব বাসা থেকে চলে গেলেন। আলী বেগম সুগাকে বললেন, তে না হয় অবুঝ, তুই তো অবুঝ না সুগা, তুই কি করে এটা করতে পারলি? বিয়ে কি হয়ে যাচ্ছিল, জাস্ট দেখতে আসছিল। তোর বাবার মাথা ঠান্ডা হলে বুঝিয়ে বললে সে নিজেই মানা করে দিত। তোর ভেতরে কি চলছে আমি জানি না। তোর বাবা ভয় পাচ্ছে তেকে না আবার জাঙ্কুক বিয়ে করে নেয়। সে আজ পর্যন্ত আমাদের সাথে কখনো বাজে বিহেভ করেনি, কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি। তোদেরকে পৃথিবীর সব সুখ দেওয়ার চেষ্টা করেছে। কোন দিক থেকে কম করেছে? ওই মানুষটা তোর বাবা, যার হাত ধরে চলতে শিখেছিস। ওই মানুষটা আছে বলে সমাজে মাথা উঁচু করে বেঁচে আছিস। তোদের যার যা খুশি কর, আমাদের কথা তোদের ভাবতে হবে না। এত বড় হয়ে গেছিস, নিজেদের ভালো এখন নিজেরাই বুঝতে শিখে গেছিস। ভাই, এটা একটু বেশি হয়ে গেল না? মাঝে মধ্যে লিমিট ক্রস করতে হয়। আর কি একটা কেচাল জাঙ্কুককে নিয়ে। জাঙ্কুকের মতন ছেলের জন্য মেয়ের অভাব পড়েছে। একজন সুদর্শন সদস্য আইপিএস অফিসার পদে জয়েন করা একটা ছেলের পিছনে কত মেয়ে লাইন দিয়ে বসে আছে। ছাড়ো তো তোমার বন্ধুর গুণগান, যাও বাবাকে নিয়ে আসো। আমি বাবার পছন্দের রান্না করছি, সবার আগে বাবার রাগ ভাঙাতে হবে। আচ্ছা, বাবা কেন বললো আমি রান্না করতে পারি না? আমার তো রান্না করা পছন্দের কাজ। ইনফ্যাক্ট রান্নাটা আমি দারুণ করি। এইসব বুঝলে তো তুই আর মাথা মোটা হাতি না। সর যা, সব রেডি কর, আমি বাবাকে নিয়ে আসছি। লিসাকে দেখে জিন বেগমের চোখে অশ্রু চলে আসলো। ছোট্ট আয়রা ছুটে জিন বেগমের কাছে এসে বলে, ও নানিমণি, দেখো আমি চলে এসেছি। জিন বেগম আয়রাকে কোলে তুলে চুমু খেলেন। আয়রা বলে, তুমি খুশি হয়েছো নানিমণি? হ্যাঁ, ভীষণ খুশি হয়েছি। এত খুশি হয়েছি যে ভাষায় প্রকাশ করা যাবে না। কেমন আছো মা? তোরা কেমন রেখেছিস? মা, সব দোষ কি আমার ছিল? বাবা যদি লিজং সুককে মেরে নিত তাহলে কি আমাকে এই পদে
শপথ নিতে হতো। সব মানুষ তো স্বর্ণের চামচ মুখে নিয়ে দুনিয়ায় আসে না। অধিকাংশ মানুষ কষ্ট করে নিজের অবস্থান পরিবর্তন করে। মা, টাকা পয়সা সব মানুষকে সবসময় সুখী করতে পারে না। ভালোবাসা ছাড়া সংসারে কোনো প্রাণ থাকে না। আমার অদ্ভুত লাগে তোমাদের এসব বোঝাতে। আচ্ছা, তুমি তোমার পরিবারের একমাত্র মেয়ে, তবু কেন বাবার মতো একজন সাধারণ ঘরের ছেলের হাত ধরে নিজের সব আরামায়েশ ছেড়ে এসেছিলে? দেখো, সব বাবা মা নিজের সন্তানের ভালোটাই চায়, কিন্তু ছেলেমেয়ে বড় হয়ে গেলে তারা নিজেরাই নিজেদের ভালোটা বুঝে নেয়। তখন বাবা মায়ের কথায় কোনো মূল্য থাকে না। মা, আমি ভুল করিনি। তোমাদেরকে বারবার বলেছিলাম একবার লিজংসুকের সাথে দেখা করে কথা বলো, কিন্তু তোমরা আমার কথা কর্ণপাত করনি। কারণ প্রথমবার লিজংসুককে দেখে তুমি বলেছিলে তোমার পছন্দ হয়নি, তারপর বলে বাড়ি আছে কিনা নিজেদের। বাংলাদেশের সব মানুষের তো ঢাকাতে নিজেদের বাড়ি থাকে না, কিন্তু দেখো আমার বিয়ের মাত্র 4 বছরই আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আছে, সুখে থাকার মতন সব আছে। কিন্তু যেটুকু কষ্ট ততটুকু তোমরা। বাবা দিনের পর দিন ওর সাথে টক্কর দেয়। মা, ওর বয়স কতটুকুই বা জ্ঞান। তবুও আমার নিজের বাবা ওর প্রতিদ্বন্দ্বী। তারপরেও তোমাদের বাসায় কি করে আসি বলো? রোজি রুম থেকে বের হয়ে আয়রাকে দেখে দ্রুত কোলে নিয়ে বলে, আম্মি কেমন আছো? চলো তো তোমার রুমে চকলেট খাবো। চলো আম্মি। রোজি আর আয়রা রুমে চলে গেল। জাঙ্কুক এতক্ষণ তাদের দুজনের কথা শুনছিল। জাঙ্কুক এখন বলে, লিসা, এসব পুরনো কাহিনী বাদ দে, যা নিজের রুমে যেয়ে ফ্রেশ হ। আর আম্মু ওর জন্য আর আইরুর জন্য কিছু হালকা নাস্তা করে দাও, আমি ফ্রেশ হয়ে ঘুমোবো। এই যে লিসা, রাতে কিন্তু তন্দুরি চিকেন পার্টি হবে, রাগ ফাগ করে আবার চলে যাস না। বাবা মার সাথে রাগ করে কি লাভ? এর যে আইরুকে যেমন ভুল করলে ক্ষমা করে দিস, তাদেরও ক্ষমা করে দে। লিসা কথা না বাড়িয়ে নিজের রুমে গেল। জাঙ্কুক নিজের রুমে এসে ড্রেস চেঞ্জ করে বেডে সোজা হয়ে শুয়ে পড়ল। হঠাৎ তের কথা মনে পড়লো, চোখ খুলছে আর বন্ধ করছে। এমন করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়লো। তে নিজের হাতে কাচ্চি বিরিয়ানি, জালি কাবাব, চিকেন ফ্রাই, সালাদ রান্না করলো। সবকিছু শেষ করে হালকা করে রুম ডেকোরেশন করলো। এর মধ্যেই সুগা চিহব সাহেবকে নিয়ে বাসায় ফিরলো। তে গিয়ে চিহব সাহেবের হাত ধরে বলে, বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা প্লিজ রাগ করে না, রাগলে তোমার একটুও মানায় না। আয়ু বেগম বলেন, এবারের মতন ক্ষমা করে দাও, ওরাই তো আমাদের সব। জিহব সাহেব বেশিক্ষণ নিজের রাগ ধরে রাখতে পারলেন না। সুগার কান টেনে বলে, এই তো সব দোষ তোর, আর হবে এমন কিছু? আর কখনোই হবে না। তবে হ্যাঁ, তের বিয়ের কথা এইচএসসির পর ভাববে। তাহলে এখন তোর বিয়ের কথা ভাবি। বাবা ভাবতেও হবে না, কারণ আমার ভাবি আমি পছন্দ করে রেখেছি। শুধু তোমরা যাবে আর টুক করে নিয়ে চলে আসবে। তা কাকে পছন্দ করলে আম্মা জান? জিমিন আপুকে, সুবিন ভাইয়ার বোন। জানো আব্বু, যেমন মিষ্টি তেমন ভালো, মানে এক কথায় ডায়াবেটিস মুক্ত মিষ্টি, যাতে ক্ষতিকর কোনো কিছুই নেই। তোরা দুজন মিলে ঠিক করলে হবে, আমাদেরকেও তো দেখতে হবে নাকি? এই যে বলে দিলাম, এখন তাড়াতাড়ি ভাবিকে নিয়ে আসো। আচ্ছা, কালকেই তোর মার আমি যে বিয়ের পাকা কথা বলে আসবো। মেয়ের জামাই না আসুক, অন্তত ছেলের বউ তো আসুক। আচ্ছা, তোমরা কি এখন কথাই বলবে নাকি গরম গরম কাচ্চিও খাবে? আয়ু বেগমের কথা শুনে জিহব সাহেব বলেন, এটা নিশ্চয়ই আমার ছোট্ট মায়ের কাজ। হ্যাঁ, এটা আমার কাজ। এবার তাড়াতাড়ি টেস্ট করে বলো কেমন হলো। এর সাথে তুলনা হবে না, মায়ের হাতের রান্না পৃথিবীর সেরা রান্না। সবাই আনন্দ করে খাচ্ছিল। তখন কলিং বেল বেজে উঠলো। সুগা বলে, কাই আর ইয়ন হয়ে এসেছে। ওরা যেই শুনেছে কাচ্চির কথা, দেখো হাজির, তোমরা খাও, আমি দরজা খুলে দিচ্ছি। সুগা দরজা খুলে জাঙ্কুককে দেখে হতভম্ব। কি রে তুই? বাবা তো বাসায়, এখন কি করব? তো আমাকে রেখে আনন্দ করবি তোরা, আর আমি বাসায় বসে কাচ্চির প্রশংসা শুনবো, তাই চলে আসলাম। এবার বল, হিটলার মামা কোথায়? তার চোখ ফাঁকি দিয়ে তোর রুমে ঢুকে পড়তে পারলেই হলো। কি রে, তুই ওদের দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ভিতরে নিয়ে আয়, একসাথে খাই সবাই মিলে। না মা, তার দরকার নেই, তোমরা খাও, আমরা রুমে বসেই খাবো। আমি ওদের নিয়ে রুমে যাচ্ছি। উফ, বড্ড বেঁচে গেলাম। এমনিতেই বাবা আজ রেগেছিল। কেন? সবটা বললো সুগা। সুগার কথা শুনে সবাই হেসে বলে, যাক, রাস্তা ক্লিয়ার হলো। তবে কিসের রাস্তা? কাই বলে, তোর বিয়ের রাস্তা। শালা তলে তলে বেবি ট্যাক্সি চালাও, আর আমরা কইলেই হরতাল। ইয়ন বলে,
কতবার জিজ্ঞাসা করেছি, কিরে তোর সাথে কি জিমিনের কিছু চলে? কি সুন্দর করে বলে, আরে এসব প্রেমের ড্রাইভারি করার সময় নেই। আর এখন দেখি সে মাস্টার। চুপ কর তোরা। জাঙ্কুকের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আমরা এসেছি খেতে, আগে কাচ্চি খাই, তারপর ওর ক্লাস নিচ্ছি। সুগা যা খাবার নিয়ে আয়। আমি তেকে বলে রেখেছি ওর খাওয়া শেষ হলে নিয়ে আসবে। তাই বলে। চল কাচ্চি আস্তে আস্তে এক রাউন্ড লুডো খেলা হয়ে যাক। সুবিনকে মিস করছি, বেচারা বইয়ের জালে আটকা পড়ে গেছে। তোরা খেল, আমি একটু রেস্ট করি। বলে বেডের পাশে সিঙ্গেল সোফায় শার্টের সবকটা বাটন খুলে শুয়ে পড়লো। ওরা তিনজন লুডো খেলায় মগ্ন। একটুও কারো চোখ এদিক সেদিক হলে কাই চোরামি করবে, কায়ের অভ্যাস এটা। তাই সুগা আর ইয়োথো পুরো মনোযোগ দিয়ে খেলছে। হঠাৎ করে খাবারের ট্রে নিয়ে তে রুমে ঢুকে। তের আওয়াজ পেয়ে সুগা বলে, খাবার টেবিলে রেখে যা। সুগা ঘাড় ঘুরিয়ে তাকালো না, শুধু কোনো মতে মুখ দিয়ে বলল। তে খাবার রেখে সামনে তাকিয়ে দেখে জাঙ্কুকের উন্মুক্ত বক্ষ। একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে সামনে তাকিয়ে বলে, ওরা তিনজন তো খেলছে, তাহলে এটা কে? তে আবার জাঙ্কুকের দিকে তাকালো, দেখে জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের বুক ধুক করে উঠলো, মনে পড়ে গেল মোবাইলের ব্যাক ট্রে। তে সুগাকে ডাকবে তার আগেই জাঙ্কুক তেকে টান দিয়ে নিজের কোলে বসালো। জাঙ্কুক তেকে নিজের সাথে মিশিয়ে নিল। তের পিঠ জাঙ্কুকের বুকের সাথে লেপ্টে আছে। তে কেঁপে উঠলো, কোনো মতে মৃদু কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন। নিজের বউকে কেউ ছাড়ে? কে বউ? কিসের বউ? আমি কিন্তু চিৎকার করব। একটু জোরে চিৎকার করবা, যাতে তোমার আম্মুর কান পর্যন্ত আওয়াজ যায়। প্লিজ ছাড়ুন, নিজের তো লজ্জা নেই, তাই বলে আমার লজ্জা খাবেন? লজ্জা খেতে সেই টেস্ট, তবে তার সাথে নুন মরিচ হলে আরো ভালো হতো। ছাড়ুন, কেউ দেখে ফেলবে তো। কেউ আমার বউকে যখন দেখে গেল, এখন আমি চাই সবাই এভাবে আমাদের দেখুক আর ধরে বিয়ে দিয়ে দিক। কি রে তে, কি করিস? তে জাঙ্কুকের পাশেই বসে বুক ধুক ধুক করছে, কি বলবে সুগাকে। ও আয়রার পিক দেখছিল আমার ফোন থেকে। সর যা এখান থেকে, এত দেখার শখ হলে আমি লিসাপুর বাসায় নিয়ে যাব, সরাসরি দেখিস। এখন যা পড়তে বস। তে যেন এই কথার অপেক্ষায় ছিল, দ্রুত বের হয়ে নিজের রুমে চলে আসলো। নিজের রুমের দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা, এই লোকটা এমন কেন? সে বোঝে না তার স্পর্শ আমাকে এলোমেলো করে দেয়। তুই কি দুই নৌকার মাঝি? তোর চিরকুট কুমারকেও চাই, আবার জাঙ্কুককেও ভালো লাগে। তে আবার নিজের মনের কথা শুনে বলে, ছি, না না, এর মনে শুধু একজন আছে। আচ্ছা, সেই একজনটা কে? এবার তাকে খুঁজে বের করতে হবে। আপনি আড়ালে বসে আমাকে দ্বিধায় কেন ফেলছেন চিরকুট কুমার? আমার এই হৃদয় যে বারবার অগোছালো হচ্ছে, আমি স্থির করতে পারছি না তাকে। জাঙ্কুক সুপার হেলান দিয়ে বসে মিটমিট করে হাসছে। আচ্ছা, তে কি কখনো বুঝবে দুটো মানুষ একই সত্তা? বুঝলে কি ও নিজে থেকে আমাকে ভালোবাসবে, নাকি ভুল বুঝে সরে যাবে? সরে আর কই যাবে? ভালো যখন বেশিছি, তুলে নিয়ে বিয়ে করব। তে শুয়ে আছে, মনের মধ্যে কেমন একটা অস্থিরতা। হঠাৎ মেসেজ টোন বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে মেসেজ ওপেন করে দেখে, তুমি আমার সদ্য ফোটা বেলি, যার শুভ্রতা আর মাতাল করা গ্রানে রোজ আমি মরি। পরপর আরো 3টে টেক্সট আসলো। সে রিপ্লাই করলো, আড়ালে স্বপ্নের জাল বুনলে সে স্বপ্ন পূর্ণতা পায় না। ভালোবেসে দূর থেকে নয়, কাছে এসে বলতে হয় ভালোবাসি প্রিয়। আপনার প্রতি অনুভূতিকে আমি ভালোবাসা বলবো নাকি ভালো লাগা জানা নেই, তবে কালের বিবর্তনে আপনিও হবেন কোন এক অতীত। এই প্রথমবার তের রিপ্লাই। জাঙ্কুক বেশ খানিকটা সময় মেসেজের দিকে তাকিয়ে থেকে বলে, তুমি তো সদ্য ফোটা বেলি নও, তুমি হলে পূর্ণাঙ্গ পূর্ণিমা। তা ভাই, তুই কবে থেকে একা একা কথা বলতে শিখেছিস? ইয়োনহর কথায় পাশে থাকা কাই উত্তর করে, আরে মামা, বুঝিস না, প্রেমে পড়লে মানুষ কত কি করে। সুগা বলে, থাম, তোরা দেখ তো ওর মাথায় কোনো গন্ডগোল হলো নাকি? পাবনায় সিট বুকিং দিতে হবে নাকি? এসব কিছুই করতে হবে না, বিয়ে করতে হবে, বুঝলি? এই কবে বিয়ে করছিস? কাকে বিয়ে করছিস? আমাদের প্ল্যান অনুযায়ী তুই বিয়ে করবি রাজশাহীতে। মামা, তুই নিজে বিয়ে করছিস ঘরের চিপায়, আর জাঙ্কুককে বলছিস রাজশাহী। আমাদের প্ল্যান ছিল তো এক একজন এক এক জেলায় বিয়ে করব। রাত তো তোদের বিয়ে, সামনে কাচ্চি নিয়ে আর কথা শুনে পেট ভরবে না। এখন কাচ্চি খেতে হবে। উফ, কি গ্রান বের হচ্ছে। তোরা তো বিয়ে সব মুখে মুখে করবি, বিয়েও করবি না আর পেট পুরে খেতেও হবে না। এর চেয়ে সামনে কাচ্চি আছে, খেয়ে নেই, তারপর তোদের আষাঢ়ে গল্প শুনবো। তারা হাত দিয়ে বড় ডিশেই একসাথে খাওয়া শুরু করলো তিনজনে। সুগা বলে, কাল জিমিনকে দেখতে যাবে বাবা মা, দেখে মনে হয় কালই পাকা কথা বলে আসবে। আরে তাহলে তো ভালোই, বন্ধুর বোনকে বিয়ে করার রেওয়াজ চালু হয়ে গেল। এরপর জাঙ্কুকের পালা। জাঙ্কুকের পালা মানে জাঙ্কুক তোর বোনকে বিয়ে করবে? তাই বলে।
ইয়নহর কথা ছাড় তো, ও কি বলতে কি বলে ফেলে। ফাইনালি তোর আর জিমিনের বিয়েটা হচ্ছে, এরপর জিমিন যে তোর কি ক্লাসটা নেবে সেটাই ভাবছি। এতদিন তো তুই ওকে ঘুরিয়েছিস, এবার ও তোকে উঠতে বসতে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। কায়ের কথার উত্তর জাংকুক করলো। আরে ব্রো, ভালোবাসা থাকলে নাকে দড়ি কেন, কানে দড়ি দিয়ে রাখলেও ঘুরতে রাজি। এই জাংকুক, তোর কেসটা কি বলতো? কার সাথে প্রেম টেম চলছে নাকি? আরে প্রেম এখন যেভাবে বয়স বাড়ছে, বউ পাবো নাকি সেটাই তো ভাবার বিষয়। মামা, এটা না বলে বল তোর বোনকে পাবো নাকি সেটা ভাবার বিষয়। ইয়নহো কথাটা জাংকুকের কানে কানে ফিসফিস করে বলছিল। জাংকুক ইয়নহোর পেটে একটা গুঁতো দিয়ে বলে, শালা, সেই কখন থেকে বোন বোন করছিস? আরে তোরা কি শুরু করলি? বাদ দে, সামনে বিয়েতে কি কি করবি সেই প্ল্যান কর। মা, বাবা এখনো ফিরছে না কেন? লিসার কথা শুনে জিন বেগম মলিন কণ্ঠে বললেন, রাগ করে সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। রাগ করে কেন? আর কি নিয়ে রাগ? জিন বেগম সবটা বলল। লিসা বলে, বাবার উচিত এবার অন্তত মামার কাছে ক্ষমা চাওয়া। ভুলটা তো তোমরাই করেছো, তাহলে নিচে তো তোমাদের হওয়া উচিত। তোমাদের ইগোর জন্য কেন জাংকুকের খুশি কোরবানি করবে? মা, সময় বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। সে সময় তোমরা যেটা করেছো সেটা কি অন্যায় না? আমি কি বলবো বল? আমার কথা তো শোনে না। কতবার বলেছি ভাইয়ার কাছে চলো। আমি তো সবচেয়ে বড় হতভাগা, নিজের বাবার লাশটাও চোখে দেখা দেখতে পাইনি। জীবনে এই কষ্টের কাছে সব কষ্ট পিঠে মনে হয়। তোর বাবার পায়ে ধরেছিলাম সেদিন, কিন্তু মানুষটার মন বলেনি। এরপর আমি বুঝেছি আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম সব ছেড়ে তাকে বেছে নিয়ে। এরপর থেকে আমার নিজের সব চাওয়া বিসর্জন দিয়েছি। মুখ ফুটে কখনো মানুষটার কাছে নিজের দুঃখের কথা বলিনি। যার সাথে এক বিছানায় 30 বছর কাটালাম, সে আমার পাশে থেকেও সেই হৃদয় ভাঙা আর্তনাদ শুনতে পাইনি। এখন আমার একটাই চাওয়া, তোদের সুখ দেখা, তোদের সুখ দেখে মরেও শান্তি। কিন্তু মা, তুমি একটা ভুল করেছো। কখনো বাবার অন্যায়ের প্রতিবাদ না করে সে যখন যা বলেছে তুমি রিমোট কন্ট্রোল পুতুলের মতন তাই করেছো। এই জন্য বাবা নিজের ভুল কখনো বুঝতে পারেনি। এবার নিজের ছেলের জন্য একটু প্রতিবাদী হও। কি করবো বল? আমি কখনো কারো মুখের উপর কথা বলতে পারি না। এবার এক কাজ করো, বাবার নাম্বার ব্লক করে দাও। এরপর যখন বাসায় আসবে রিনাকে দিয়ে খাবার দেবে, তুমি বাবার সাথে কথা বলবে না। তারপর বাবা যখন তোমাকে কিছু জিজ্ঞাসা করবে তখন তুমি জাংকুককে ডেকে আনবে। তারপর আমি যা যা শিখিয়ে দিচ্ছি সেরকম ভাবে কথা বলবে। জানি এত সহজ না কাজটা, তবুও চেষ্টা করতে হবে। তোমরা একা একা প্ল্যান করছো, আমিও আছি তোমাদের সাথে। এবার বাবাকে বাগে আনবো বলে তিনজনে হাত মেলালো। জিন বেগম সোফায় বসে আছে, নামজুন সাহেব বেডে। কি শুরু করলে তুমি? এসব তোমাকে মানায়? যে কাজটা আরো আগে করা দরকার ছিল সেই কাজটাই করছি। আপনার জন্য নিজের বাবার সম্মান ভুলেই মিশে দিয়ে চলে এসেছিলাম। অথচ যে মানুষটা 17 বছর আদর, স্নেহ, যত্ন, ভালোবাসা দিয়ে বড় করলো, এক মুহূর্তে তার সবকিছু ছেড়ে আপনাকে ভালোবেসে আপনার কাছে চলে এসেছিলাম। কিন্তু আপনি কি করেছেন আমার জন্য? কি করিনি? তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছি, টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছি, কোনো কিছুর কমতি রাখিনি। কমতি রাখেননি? না, কোনো কমতি রাখিনি। যে ভালোবাসার টানে সব ছেড়ে চলে এসেছিলাম, আপনি আমাকে সেই ভালোবাসা দিয়েছেন। প্রেম করার সময় সারা রাত জেগে কথা বলতাম আমরা, তখন আপনার ঘুমে ডিস্টার্ব হতো না। অথচ একদিন বলেছিলাম চলো আজ সারা রাত চন্দ্রবিলাস করবো, আপনি বলেছিলেন আপনার কাছে বেহুদা সময় নেই। আচ্ছা এটা বলেন, শেষ কবে আমাকে বলেছেন তোমাকে এই ড্রেসে মানিয়েছে খুব? দেখো, বিয়ের বছর না ঘুরতেই লিসা আসার সুখবর আসলো। তারপর আমি শুধু কিভাবে টাকা আর্ন করবো সেটাই ভেবেছি। টাকা টাকা, এই টাকার নেশা আপনাকে নিজের পরিবার থেকে দূরে করে দিয়েছে। তোমার বাবা শুধু এই টাকার জন্য তোমার বিয়ে অন্য কোথাও দিয়ে দিচ্ছিল। সেদিন যদি আমার টাকা থাকতো তাহলে তারা আমাকে রিজেক্ট করতো না। তোমার সাথে আমাকে মানাবে না, কি সুন্দর কথা মুখের উপর বলে দিল। তোমার ভাই বলেছিল আমার বোন মাসে যত টাকার কসমেটিক্স ব্যবহার করে আমাদের পুরো পরিবার তা দিয়ে মাস চলে যায়। সেই দিন আমি ঠিক করেছিলাম জীবনে এত টাকা ইনকাম করব, দেখিয়ে দেবো তোমার পরিবার কি। আপনি আমাকে ভালোবেসেছেন নাকি আমার পরিবারকে? আমি কি কখনো আপনার টাকা দেখেছি? দেখেছিলাম আমার প্রতি আপনার ভালোবাসা, অথচ বিয়ের পর সেটাই হারিয়ে ফেলেছি। দেখো, এত ঝামেলা আমার ভালো লাগে না। থাকতে হলে থাকো, না হলে তোমার যা ইচ্ছে করো। আমি গেস্ট রুমে যাচ্ছি, সারাদিন কাজ করেছি, আমি টায়ার্ড। জিয়ন নামজুন চলে যেতেই লিসা রুমে প্রবেশ করলো। নিজের মায়ের পাশে বসে বলল, কি বলবো তোমাকে জানি না। যতটুকু বুঝলাম বাবা নিজের ভুলটা কখনো বুঝবে না, তার দাম্ভিকতা তাকে সেটা বুঝতে দেবে না। আমি কালকে ভাইয়ের কাছে চলে যাব। এই
মানুষটা আমার মানুষ না, যে মানুষটার উপর ভরসা করে এসেছিলাম এই মানুষটা কিছুতেই সেই মানুষ না। আজ তোদের নানুর কথা খুব ভাবাচ্ছে। সে বলেছিল প্রেম করা আর বিয়ে করা, সংসার করাটা এক নয়। প্রেমিক আর স্বামীর মধ্যে আসমান জমিন তফাৎ। আম্মু, এত বছর যেখানে যাওনি, না নানুর মৃত্যুর সময়ও যাওনি, সেখানে যাবে? হ্যাঁ যাবো। ভাইয়ের পা ধরে ক্ষমা চাইবো। একটা মেয়ে নিজের বিয়ের আসরে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেলে সেই পরিবারকে কি কি সহ্য করতে হয় সেটা এখন বুঝি। তাই আমি চলে যাব। যদি তোর বাবা নিজের ভুল বুঝে আমাকে ফিরিয়ে আনে তবেই ফিরে আসবো। ছাদে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এর মধ্যে জাংকুক বলে, আমি পানি খেয়ে আসি। সাবধানে, বাবা যাতে তোকে দেখে না ফেলে। দেখলে বলবো মামা আমি শতহোক আপনার ভাগ্নে। সারা জীবন শুনেছি মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে। শালা, নিজে তো মরবি, সাথে সুগাকে নিয়ে। জাংকুক নিচে এসে আস্তে করে তের রুমে ঢুকে পড়লো। রাত তখন প্রায় 2টা ছুঁই ছুঁই। তে তখনও পড়ায় ব্যস্ত। হঠাৎ করে জাংকুককে দেখে বলে, আপনি? তের কথা হয়তো জাংকুক শুনতে পায়নি। আস্তে করে এসে তের পাশে বসে পড়লো। তোমার ভাই পাঠিয়েছে তোমাকে পড়াতে। আপনি বললেই কি আমি বিশ্বাস করব? ভালো ভালো বের হন, নয়তো আমি চিৎকার করব। আমি জানি তুমি চিৎকার করবে না, যত হোক তোমার জামাইকে কেস খাওয়াবে না শ্বশুরের কাছে। আপনি কি যাবেন? কি পড়ছিলে দেখি? ফিজিক্স? এটা কোনো সাবজেক্ট হলো? তোমরা সুন্দরী মেয়েরা পড়বে কেমিস্ট্রি, রসায়ন। দেখুন প্লিজ, আপনি চলে যান। কেউ দেখে ফেললে আপনার কিছু না হলেও আমার চরিত্রে দাগ লাগবে। জাংকুক উঠে দাঁড়িয়ে তেকে হুট করে জড়িয়ে ধরে বলে, কবি বলেছেন সুন্দরী মেয়েরা ফিজিক্স পড়ে না। ভালোবাসিস তুই কি বউ? যেদিন তুমি বুঝবে সেদিন শুধু আমাকেই খুঁজবে। লাভ ইউ তে পাখি। বলে তের গালে টুক করে চুমু খেয়ে চলে গেল। তে সাথে সাথে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দরজা লক করে দিল। তে নিজের বুকের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছে। আচ্ছা, এই মানুষটার স্পর্শ আমাকে এভাবে এলোমেলো কেন করে দেয়? তে জগ থেকে এক গ্লাস পানি খেলো। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর আবার টেবিলে বসলো। জাংকুক সিঁড়িতে আসতেই হুট করে তার কিছু একটা মনে পড়লো। তারপর মনে মনে বলে, জাংকুক এত বড় ভুল কিভাবে করলি? তে এক দৃষ্টিতে তাকিয়ে আছে খাতার দিকে। এই হ্যান্ডরাইটিং টের খুব পরিচিত। তে দ্রুত উঠে তার চিরকুটগুলো বের করলো। সেম টু সেম। টের চোখ থেকে অশ্রু ঝরছে। সুখের অশ্রু নাকি কষ্টের সেটা বোঝা যায়। দ্রুত উঠে নিজের রুমের দরজা খুললো। আশেপাশে তাকালো। না, মানুষটা আশেপাশে নেই। দরজার পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে তে। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে মানুষটাকে জড়িয়ে ধরতে, একদম লুকিয়ে ফেলতে বুকের বাঁ পাশে। উফ, কি সুখ সুখ একটা অনুভূতি। টের চোখে সবকিছু কেমন ভেসে উঠছে। জাংকুকের সব অসহ্য কাজগুলো ভেবেও কেমন চোখ মুখ লাল হয়ে উঠছে। কবি হয়তো ঠিক বলেছেন, প্রেমে পড়ার মতন সুন্দর আর স্নিগ্ধ অনুভূতি দ্বিতীয়টি নেই। কি অদ্ভুত সুখকর অনুভূতি। হঠাৎ করে কারো কণ্ঠের চোখ মেলে তাকালো তে। কিরে তুই এখানে কি করছিস? সুগার কথা শুনে খানিকটা ঘাবড়ে গেল, তবু নিজেকে সামলে বলে, ভাইয়া পানি আনবো টেবিল থেকে, কিন্তু একটু আগে ডাইনিং রুমে যেন কারো ছায়া দেখতে পেলাম, তাই ভয় করছে। আরে বোকা, ওটা তো জাংকুক ছিল। আয় তুই আমার সাথে আয়। এত ভীতু হলে চলে? জাংকুক ভাইয়া এখন কোথায়? কোথায় আবার? ছাদে। তুই কেন জিজ্ঞাসা করছিস? মনে হলো তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ, তাই কনফার্ম হলাম সত্যি আমাদের বাসায় এখনো আছে নাকি। আজ আমাদের বাসায় থাকবে ওরা। কিন্তু বাবা দেখে ফেললে? দেখবে কি করে? একটু পর রুমে এসে ঘুম দেবো, উঠে দেখবো বাবা অফিসে। সে এক গ্লাস পানি নিয়ে বলে, আমি রুমে গিয়ে খাবো। রুমে এসে দরজা বন্ধ করে বলে, ভালোবাসি আপনাকে, শুনছেন? ভালোবাসি আপনাকে। ইস, মনের কথা যদি মনের মানুষের কাছে পৌঁছে যেত কতটা ভালো হতো। উফ, একটু করে তার মনে নোটিফিকেশন চলে যেত তার যে তাকে ভালোবাসি বলেছে। আপনার নাম মনে আসতেই লজ্জা ঘিরে ধরে কেন আমাকে? আমি কেন আগে বুঝলাম না? আমার চিরকুট কুমার আপনি। আচ্ছা, ভালোবেসেছেন যখন তখন মুখ ফুটে বলছেন না কেন? একবার তো অন্তত চোখে চোখ রেখে বলুন ভালোবাসি। আমার এত সুখ আমি কই লুকোবো? কিম জিহোপের সামনে মাথা নিচু করে বসে আছে জিন বেগম। আয়ু, একে বলো আমার চোখের সামনে থেকে সরে যেতে। এত বছর পর কেন এসব নাটক করছে তা বুঝতে পারছো তো? ভাইয়া, আমি ভুল করেছি, মানছি তো। প্লিজ ক্ষমা করে দাও। জানি এই ভুলের ক্ষমা নেই, তবু আমাকে আর পর করে রেখো না। 30টা বছর তোমাদের ছাড়া একা কাটিয়েছি। মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার আশ্রয়স্থল কিন্তু আমার ছিল না। একা একা নিজেকে সামলেছি। আমি মানছি আমি ভুল করেছি, তবে এবার তুমি মেরে ফেললেও আমি ফিরে যাব না। দেখুন, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক আগেও ছিল না, এখনো নেই। দয়া করে আমাদের সুখের সংসারে নজর দিবেন না। ভাইয়া, এভাবে পর করে দিও না। আমি রমজানকে ছেড়ে চলে এসেছি। বাহ, খুব ভালো কাজ করেছেন। তা যখন আপনার বাবা মা মারা গেল তখন কেন আসলেন না? তখন কি নিজের বাবা মাকে শেষ দেখার ইচ্ছে হয়নি? এইসব নাটক বন্ধ করুন আর বের হয়ে যান আমার বাসা থেকে। আমি সেদিন আসতাম, কেউ আমাকে আটকাতে পারত
মাসের একজন গর্ভবতী মহিলা একা একা ঢাকা থেকে চট্টগ্রাম কিভাবে যেতে পারে? তোমাকে কতবার কল করেছি, তুমি কি করেছিলে ভুলে গেছো? আমার নাম্বার ব্লক করে দিয়েছিলে। নামজনকে বারবার বলেছিলাম, পায়ে ধরেছিলাম, কিন্তু সেও তো কম জেদি নয়। তোমাদের জেদের জন্য আমি নিজের বাবা মাকে শেষবারের মতন দেখতে পাইনি। আমার কার প্রতি অভিযোগ নেই, তবু চাই সব পেছনের কথা ভুলে সামনে এগিয়ে যেতে। কেন বিয়ে করেছিলি নামজনকে? নিজের বিয়ের আসর ছেড়ে আমাদের কোম্পানির সামান্য একজন স্টাফের হাত ধরে পালিয়ে যাওয়ার আগে তোর একবারও আমাদের সম্মানের কথা মনে পড়লো না? তোমরা আমার কাছে আর কোনো পথ খোলা রাখনি। আমি কতবার বলেছি বিয়ে আমি নামজনকে করবো, নয়তো মরে যাব, কিন্তু তোমরা নিজেদের অহংকারের কাছে আমার কষ্ট দুঃখ দেখনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। জিন বেগম দরজার কাছে আসতেই জেহব দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে। বহু বছর পর দুই ভাই বোন নিজের কষ্ট অশ্রুপাতের মাধ্যমে প্রকাশ করছে। নামজুন সাহেবের ঘুম ভাঙলো বেলা 9টায়। ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত উঠে বসলেন। আশেপাশে তাকিয়ে নিজেকে গেস্ট রুমে আবিষ্কার করে রাতের ঘটনা মনে করলেন। ধীরে পায়ে নিজের রুমের সামনে গিয়ে আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। রুমটা একদম পরিপাটি। বেডের ঠিক মাঝখানে গ্লাসের নিচে একটা কাগজ দেখা যাচ্ছে। আশেপাশে ভালোভাবে লক্ষ্য করলেন না, কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। হাত বাড়িয়ে কাগজটা হাতে নিলেন। কাগজের কালো অক্ষরগুলোতে চোখ বোলালেন। কাগজটা ভাঁজ করে ড্রয়ারে রেখে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে আসলেন। নাস্তার টেবিল আজ ফাঁকা। জিন বেগমকে ছাড়া বাড়িটা আজ মৃত। দেহ আছে কিন্তু প্রাণ নেই। ঘরের স্ত্রী, ঘরের প্রাণ। আজ প্রাণটাই নেই। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে নিলেন। এর মধ্যে দেখলেন জাঙ্কুক আর রসি বের হচ্ছে। কোথায় যাচ্ছ তোমরা? রসিকে হোস্টেলে দিয়ে আমি একটা ব্যাচেলার রুম খুঁজে নেব। আম্মুকে ছাড়া এ বাড়িতে থাকা সম্ভব নয়। তোমার মা না হয় পরের বাড়ির মেয়ে, তোমরা তো এই বাড়ির, তোমরা কেন যাবে? যেখানে আমাদের মায়ের সম্মান নেই সেখানে আমরা থাকবো না। আর আমাদের বাড়ি আর আমার মায়ের বাড়ি আলাদা। এটা আগে বললে মাকে নিয়ে একটা আমাদের বাড়ি বানাতাম, যেখানে আমার তোমার নেই, সবকিছু আমাদের। তারা দুজন বের হয়ে গেল। নামজন সাহেব সোফায় চুপ করে বসে রইল। টাকার পেছনে ছুটতে ছুটতে কখনো নিজের মানুষদের নিয়ে ভাবার সময় হয়নি। আজ যেন সবাই তাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে টাকা থাকলেই হয় না, নিজের মানুষ ছাড়া টাকা মূল্যহীন। ইস, কত বছর পর মামা বাড়ি যাচ্ছি। তোর মামা বাড়ি আর আমার তো শ্বশুর বাড়ি, স্পেশাল ট্রিট পাবো। মামা তো ছাতা মেরে তাড়িয়ে না দেয় আবার। চুপ, বেশি কথা। তুই যা, আমি রাতে আসবো। রসিকে রিকশায় উঠিয়ে দিয়ে জাঙ্কুক দোকান থেকে একটা সিগারেট কিনে তা ধরিয়ে মনের সুখে টানতে টানতে তের কোচিং এর সামনে চলে এসেছে। তে কেবল কোচিং এ ঢুকবে এমন সময় জাঙ্কুককে দেখে থেমে গেল। জোরে জোরে শ্বাস নিয়ে খানিকটা সাহস জুগিয়ে জাঙ্কুকের হাত থেকে সিগারেটটা টেনে নিল। জাঙ্কুক সামনে না তাকিয়ে বলে, শালা, সাহস তো কম না, জাঙ্কুকের হাত থেকে সিগারেট ধরিস। আপনি সিগারেট কেন খাচ্ছেন? আমি তো আপনাকে ভালো ভেবেছিলাম। তো ভালো ভাবতে কে বললো? দেখুন, এসব সিগারেট খাওয়া চলবে না। আমি অল্প বয়সে বিধবা হতে চাই না। জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে হাঁটা শুরু করলো। কিছু দূর গিয়ে একটা সিএনজি দেখে সেটাতে উঠে পড়লো। কি করছেন? আমার পড়া আছে, সামনে আমার পরীক্ষা। বউ থাকতে না খেয়ে থাকতে চাই না। এখন তুমি আমার সাথে আমার বাসায় যাবে, আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। হোয়াট? আমি আপনার বউ হলাম কবে? জাঙ্কুক ভাইয়া, এসব কি বলছেন? একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে সিএনজি থামলো। তে বলে, আমাকে কোথায় নিয়ে আসলেন? এটা তো আপনার বাসা না। কে বলেছে এটা আমার বাসা না? এটা তো আমাদের ছোট্ট সংসার। আচ্ছা প্লিজ ভাইয়া। আর একবার ভাইয়া বললে সোজা লিপ কিস করবো। চুপচাপ আমার সাথে চলো। তে জাঙ্কুকের সাথে একটা ফ্ল্যাটে ঢুকলো। জাঙ্কুক ডোর লক করতেই তে কেঁপে উঠলো। জাঙ্কুক মুচকি হেসে বলে, ভয় পাচ্ছ আমাকে? না, আপনাকে ভয় কেন পাবো? আপনি কি ভাব নাকি যে খেয়ে ফেলবে? জাঙ্কুক এক পা দুপা করে তের একদম কাছে চলে আসলো। তে চোখ বন্ধ করে কোনো মতে বলে, আপনি এটা করতে পারেন না। জাঙ্কুক তের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, পশু পাখিকে ভয় পাওয়ার কিছু নেই, তবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে একাকী কোনো কিশোরী থাকলে তাকে তো ভয় পেতে হয়। তে জাঙ্কুকের পিঠ তার ধারালো নখ দিয়ে আঁকড়ে ধরলো। দুজন শুধু দুজনের হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে। জাঙ্কুক আস্তে করে তের পিঠ থেকে ব্যাগটা নিয়ে তের থেকে দূরে সরে আসলো। তে তখনও চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। জাঙ্কুক তের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিসেস জিওন, সোজা কিচেনে যান আর আমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসুন। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। কিচেন কোন দিকে? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে সোজা। তে কিচেনে চলে এসে রান্না বসিয়ে দিল। জাঙ্কুক তের দিকে তাকালো। কোমরে ওড়না বাঁধা, চুলগুলো খোপা করা, পরনে আকাশি রঙের থ্রি পিস। জাঙ্কুক তের চুলগুলো আস্তে করে খুলে দিল। তে দ্রুত সামনের দিকে ফিরে বলে, সরি, আমি খেয়াল করিনি। বলে পিঠে হাত দিয়ে দেখে চেন তো আটকানো। জাঙ্কুক হেসে বলে, আজ খোলা থাকলেও সমস্যা নেই, আমার বউ আমার সম্পত্তি, আমি না দেখলে কে দেখবে?
তা তে পাখি রান্না করতে পারো তো, নাকি না খেয়ে থাকতে হবে? রান্না কেমন হয়েছে খেয়ে বলুন। সব মশলা পারফেক্ট ভাবে দিয়েছো, ভালো তো হবেই। তাহলে এবার আমি সবটা বলি, আপনি রান্না করুন। না না, মানে আমার ভুল হয়েছে। তোমার হাতে ছোঁয়া পেয়ে এই রান্না অমৃত হয়ে গেছে। হাতটা দাও তো, একটা চুমু খাই। বিয়ের পর রান্নার ভরপুর প্রশংসা করবেন। প্রশংসা পছন্দ হলে পরের বেলার খাবার পাবেন, নয়তো উপোস রাখাবো। চলো বিয়েটা করে ফেলি। আমার বাবাকে বলুন, আর এখন আমায় যেতে হবে, নয়তো বাসা থেকে খোঁজ করা শুরু হয়ে যাবে। চলো আজ তোমাকে নিয়ে একসাথে শ্বশুর বাড়ি যাবো। সে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আয়নায় তাকিয়ে বলে, আপনি আমাকে কিভাবে ভালোবাসলেন? এভাবে ওভাবে কিভাবে যেন বেশি ফেলেছি। আপনি তো আমাকে প্রপোজ করেননি। সে হিজাবের শেষ পিনটা গেঁথে এপাশ ফিরে দেখে জাঙ্কুক হাঁটু মুড়ে বসে বলে, আমার সারা জীবনের ব্যক্তিগত রাঁধুনি হবে, কথা দিচ্ছি। তোমার রান্নার ভরপুর প্রশংসা করব। এটা কেমন প্রপোজ হলো? বলো না হবে। সারা জীবনের জন্য আমি তোমার। তোমার শব্দটা যেন জাঙ্কুকের হৃদয়ে শীতল হাওয়া বয়ে গেল। উঠে একে জড়িয়ে ধরে শক্ত করে মৃদু স্বরে বলে, এই আজকের পর থেকে আর আপনি আপনি চলবে না, বলে দিলাম। চলো জমের সাথে লড়াই করে তোমাকে নিয়ে আসতে বের হই। বাবাকে জম বলা? তোমার বাবাকে কে বললো? আমি আমার মামাকে বলেছি। দুজনেই হেসে দিল, হাতে হাত রেখে বের হয়ে আসলো। ভালোবাসা এমন এক ম্যাজিক, ভালোবাসলে তাকে শত জন্মের পুরোপুরি মনে হয়। মনে হয় কত যুগের সম্পর্ক ছিল, তারা হয়তো সবসময় কাছেই ছিল। এক মুহূর্তে যেন সবচেয়ে নিজের হয়ে যায় মানুষটা। নামজন জেহব সাহেবের সামনাসামনি বসে আছে। কিছুক্ষণ নীরব থেকে নামজন বললেন, আমি কখনো মাথা নত করতে শিখিনি, কিন্তু আপনি আর আপনার বাবা আমাকে চরমভাবে অপমান করেছিলেন। হ্যাঁ আমি মানছি, তখন আপনার পরিবারের মেয়ের সাথে আমার রিলেশন করার যোগ্যতা ছিল না, কিন্তু মন কি টাকা দেখে? আমি বুঝেছিলাম পুরো পৃথিবীতে আপনার বোনের মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না, তাই তাকে ছাড়ার সাহস আমার হয়নি। তাই বলে বিয়ের আসর থেকে নিতে হবে? আগে কি করেছো? বারবার আপনার বাবার আর আপনার সামনে নত হয়েছি, আপনারা আমাকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছেন। এইভাবে আমি নিতে চাইনি, আপনারা বাধ্য করেছেন। সেসব কথা এখন টানছি না। আমি আবার নত হয়ে ক্ষমা চাচ্ছি। আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিন, আর আমার সন্তানদের তার নানা বাড়ি ফিরিয়ে দিন। আমার ছেলেকে তার ভালোবাসা ফিরিয়ে দিন। আমি যদি বলি আমার বোনকে ফিরিয়ে দিন তার বাবা মাকে, পারবেন? আমার মা বারবার তার মেয়েকে শেষবারের মতন দেখার জন্য ছটফট করতে করতে মারা গেছে। রাগ অভিমান একদিন মিটে যায়, কিন্তু সময়ের সাথে বাড়তে থাকা ক্ষতগুলো কিভাবে মিটাবেন নামজুর? জানি না কোন ভাষায় ক্ষমা চাইবো, তবু বলবো নিজের ঘৃণিত অতীত ধরে রেখে বাচ্চাদের বর্তমান নষ্ট করবেন না। আমরা যা ভুল করেছি তার শাস্তি ওদের দিবেন না। জিন বেগম অবাক নেত্রে নিজের প্রিয়তমকে দেখছে। এই তো সেই নামজন, যার জন্য পৃথিবীর সবকিছু ত্যাগ করতে রাজি ছিল। কোথায় হারিয়ে গিয়েছিল এই মানুষটা? নামজন সাহেব উঠে জিন বেগমের হাত ধরে বলে, সব ভুলগুলো ভুলে যাও, এবার থেকে তুমি তোমার নামজনকে দেখতে পাবে। আবার চলো সাজিয়ে তুলি বাকিটা জীবন। জিন বেগমের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়লো। এই যেন সুখের অশ্রু। সবাই নিজেদের মধ্যে সব মিটিয়ে নিচ্ছে। এমন সময় জাঙ্কু কাটতে বাসায় ফিরলো। রসি বলে, মিয়া দিদি চলে আসছে, পরিবারও রাজি, এবার খবর দাও কাজী। শালা, আমার নাকের ডগায় বসে আমার বোনের সাথে প্রেম করলি, আর আমি জানতে পারলাম না? সমুন্দি, তুই তো তোর প্রেমিকারে নিয়ে পাগল, এসব দেখার টাইম কই তোর? জিহব সাহেব জাঙ্কুকে সামনে এসে বলে, দেখতে তো ঠিকঠাক, কিন্তু কাজ কাম কিছু করো, নাকি বাপের হোটেলে খাও? শেষ পর্যন্ত আমার মেয়ের জামাই হয়েই দম নিলা। তা আর দেরি কিসের? দুই বিয়ে একসাথে হোক, একজন যাবে একজন আসবে। কথা শেষ করে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। পরের শুক্রবার ধুমধাম করে বিয়ে হয়ে গেল তাদের চারজনের। সবাই সবার জীবনে আনন্দিত। জাঙ্কুক বারান্দায় বসে পায়ের উপর পা তুলে মোবাইল নিয়ে ব্যস্ত। কে এসে মোবাইলটা টেনে নিয়ে বলে, তোমার সামনে এত সুন্দরী বউ থাকতে মোবাইলে কি? বউ আমায় যে কষ্ট দিয়েছে তার শোধ তুলতে হবে না? শাস্তি হোক ভালোবাসাময়। বউ আমার শাস্তি চাইলো, না দিয়ে পারা যায় নাকি? জাঙ্কুক তেকে কোলে তুলে নিল। তেকে বিছানায় শুয়ে তের উপর চলে আসে। তের ঠোঁটে ভালোবাসার প্রথম স্পর্শ দিল। জাঙ্কুকের কিস আস্তে আস্তে গভীর হচ্ছে, যেন তের ঠোঁটের মধু শুষে নিচ্ছে। ইউ লিভ দিস ইয়াম্মি। জান পাখি, তোমাকে কাছে পাওয়ার জন্য অনেক ব্যাকুল ছিলাম। তোমাকে দেখলেই মনে হতো তোমার ঠোঁট দুটো কামড়ে খেয়ে ফেলি। এখন কি করেছেন? আমার ঠোঁট শেষ। ঠোঁট শেষ হবে, আর কত কিছু শেষ হবে। জাঙ্কুক বাঁকা হেসে তেতে মত্ত হয়। রাতের গভীরতার সাথে জাঙ্কুকের হাতের ছোঁয়া আরো গভীর হতে থাকে। তের স্পর্শ কাতর জায়গাগুলো ছুঁয়ে যাচ্ছে তার হাত।
তে জাঙ্কুকের ছোঁয়ায় অস্থিরতায় জোরে জোরে শ্বাস নিচ্ছে। জাঙ্কুকের যেন ভালো লাগছে তের অস্থিরতা। জাঙ্কুক তের বুকে আলতো করে চেপে ধরে। জাঙ্কুক। জাঙ্কুক তের নরম জায়গাগুলো জোরে জোরে চাপছে। তে আর সহ্য করতে না পেরে জাঙ্কুকের চুল খামছে ধরে। জাঙ্কুক তের সাথে লাভ মেকিং শুরু করছে না, কারণ তেকে লাভ টর্চার করে শাস্তি দিচ্ছে। জাঙ্কুক তের নরম জায়গায় এখন জিভ দিয়ে লেহন করছে আর চুষে যাচ্ছে, ঠিক বাচ্চাদের মতো করে। এক পর্যায়ে জাঙ্কুক এর মধ্যে নিজের লিটল কুকিকে ইনসাইট করে আর লাভ মেকিং করতে থাকে। হয়েছে অনেক মাসিকগিরি, এখন তারা তাদের কাজ করুক, আমরা একটু ইয়রমিনের বাসার থেকে ঘুরে আসি। সুগা রুম থেকে যেন মৃদু নাক টানার শব্দ আসছে, যেন কেউ না পারতে কাঁদছে। তার মানে সুগা জাঙ্কুকের মতন পাক্কা খেলোয়াড়ি। সুগা অসহায় দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে আছে আর অভিমানে নাক টানছে। সুগার মুখটা দেখে মনে হচ্ছে বাংলার পাঁচ হয়ে আছে। আর এদিকে জিমিন সুগাকে পাত্তা না দিয়ে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগের কথা। মুচি বেবি কাম। এই তুই না নিরামিষ বিলাই, আমাকে দিয়ে তোর কি কাজ? তুই তো আমাকে পাত্তা দিবি না। আজকে কি হলো? বেবি এমন করে না, আজকে আমাদের ফার্স্ট নাইট। তোর ফার্স্ট নাইটের গোষ্ঠী কিলাই, বিলাইয়ের বাচ্চা, আমার কাছে আসলে একদম মেরে দিব। জিমিন সুগাকে এসব বলে পাশ ফিরিয়ে ঘুমিয়ে যায় আর সুগা তখন থেকে এভাবে মুখ করে বসে আছে। এখন সে হাড়ে হাড়ে বুঝছে জিমিনকে জ্বালানোর মজা।